ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন। আজকে আমরা গুরুকে একদম নিয়ে চলে এসেছি, একদম সশরীরে। গুরু আমাদের স্টুডিওতে। আজকে স্টুডিওতে ভালোবাসার গুরু এহতেশামকে স্বাগত জানাচ্ছি। আজকে রোমান্টিক ওয়েদার খুব, তাই না? এবং এই ওয়েদারে গুরুকে ছাড়া কোনো মানুষ। আমরা সরাসরি আজকের আয়োজনে যেতে চাই। আজকের যিনি গেস্ট তাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। সেই সুন্দর চোখের মানুষটি আমার পাশে বসা, এবং এই চোখটি আমার কাছে কিছুটা পরিচিত এই কারণে যে কয়েক মাস আগে তার সাথে আমার কথা বলার এবং স্টুডিওতে আমাদের স্টুডিও শেয়ার করার সুযোগ হয়েছিল। ফাইনালি সেই মানুষটা আমার পাশে উপস্থিত। আপনারা প্রায়শই বলেন যে আমরা ফিডব্যাক প্রোগ্রাম দেখতে চাই, আমরা দেখতে চাই যে আগে যে ঘটে যাওয়া ঘটনাটা এখন কেমন আছে তারা। আপনাদের জন্য সুখবর, আমরা আসলে কেমন আছে। অনেক কষ্টে আছে, তার কষ্টের মাত্রা কি আরো বহুমাত্রিক ভাবে বেড়েছে, নাকি কষ্ট কমেছে, নাকি সে ভালো আছে, সে গল্প শুনতে চায়। শুনতেই মনে পড়ে স্টুডিওর কথা, এই মাইক্রোফোন, এই হেডফোনের কথা। অনেক অনেক কষ্ট, অনেক দীর্ঘ নিঃশ্বাস, অনেক কান্না সেদিন দেখতে হয়েছিল আমাকে। বিশ্বাস করেন, আমি যখন প্রায় 3-4 ঘন্টা ড্রাইভ নিয়ে আমি যখন ব্যাক করি বাসাতে, সারাক্ষণ আপনার এই কষ্ট এবং ভাবনাটা আমাকে একেবারে আচ্ছাদিত করে রেখেছে। মনে আছে কি কি বলেছিলেন শুনি একটু, একেবারে সংক্ষেপে যদি বলেন। কয় মাস আগে হবে? 5 মাস। 5 মাস আগে। 5 মাস। বড় সুন্দর এই চোখ। এই চোখের বর্ণনা তো সারাদিন ধরে দেওয়া যায়। অদ্ভুত সুন্দর, এই কারণে আরো সুন্দর লাগতেছে। চোখটা একটু ছোট তো, এই কারণে আমি জানতাম, আমি ওয়েট করতেছিলি না। তুই আমাকে আহ্বান করেছিস, এই কথা বলে না কেন? আমার দিকে তাকায় এরকম করতেছিস, তার মানে বলে না কেন? তোর দিকে তাকা আরো মনে হলো যে আসলে এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্যারিজমেটিক সৃষ্টি। এবং ওর চোখের একটা দারুণ বিশেষত্ব যে এক তো এই ধরনের লম্বা টানা টানা চোখ দেখা কম হয়, ভিতরে আই কন্ট্যাক্ট, এই কি বলিস এটাকে, কন্ট্যাক্ট লেন্স না মনে হয়, অরিজিনালি কি এটা কন্ট্যাক্ট লেন্স, হোয়াটএভার, সবকিছু মিলে দ্য কম্বিনেশন ইজ সো গুড। আর যেটা হয় যে আমি কালো মানুষের কারণে তোকে এত বেশি আগুনের মতো জ্বলতেছিস, সেটাও তো বলেছি, রাইট? বলেছি না বলিনি? সূর্যের মতো জ্বলতেছিস। এট দ্য সেম টাইম তোর চোখ ছোট হওয়ার কারণে চোখটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সন্ধি কি জানা হয়েছিল আমাদের লাস্ট প্রোগ্রামে? লাস্ট প্রোগ্রামে এটাই হয়েছিল যে আমি এভাবে স্টার্ট করেছিলাম যে আমি খুবই, মাইক্রোফোনটা আরেকটু কাছাকাছি নিয়ে আসার ব্যবস্থা করো, আরেকটু কাছে আনা যায় কিনা, অথবা সন্ধি একটু আগিয়ে বসুক। আমি একটু দাঁড়াও, আমি অ্যাডজাস্ট করে দিই যতটুকু কাছে আসা যায়। ওকে, যেভাবে গত প্রোগ্রামের এটা যদি 2-3 মিনিট একটু রিক্যাপ করি। তো এভাবে স্টার্ট করেছিলাম যে আমার খুবই মানে ভালোবেসে ফ্যামিলিতে বলে মানে আমাদের খুব শর্ট টাইমে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে খুব আমি অ্যাক্সিডেন্ট করি। তো সেই অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। তোমার ওই পা ভাঙা অবস্থায় ছিল, রাইট? হ্যাঁ। কতদিন ছিল এই অবস্থায়? আমি 5 মাস। এবং ওই সেবার বর্ণনাটা একটু দাও। আমার নার্সিং টাইম, মানে আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমি ধরেই নেই, মানে আমার তখন বিয়ের 3 মাস পরে, 3 মাস পরেই আমি অ্যাক্সিডেন্টটা করি। তো আমি ওই টাইমে আমার হাজবেন্ডকে আমি বলি যে মিথুন দেখো, আমি তো অ্যাক্সিডেন্ট করি, আসলে আমার এমন একটা জায়গায় ভেঙে যায় হিপ জয়েন্টে, তো এটা মনে হয় আর কখনো ভালো হবে না। তো তুমি একটা কাজ করো, আমাকে ছেড়ে দাও, তুমি নতুন করে স্টার্ট করো। তখন ও সেই অ্যাম্বুলেন্সে আমাকে ধরে বলতেছিল যে সন্ধি, তুমি যেভাবেই থাকো আমি ওইভাবেই থাকবো, এবং তোমার এই পা ঠিক করার জন্য আমার এই ওয়ার্ল্ডে যেখানে নিয়ে যাওয়া লাগে আমি নিয়ে যাব। 9 days নার্সিং এ ও করছে, মানে আমি অনেক লজ্জা পাইতাম, লাইক যখন মানে আমার সবকিছু করতে, মানে একটা যেটা আমার মার করার কথা ছিল, ও আমার হসপিটালে আমার আম্মু আপু কাউকে থাকতে দেয়নি, ও করছে। 9টা দিন টানা ছিল আমার সাথে।
ইভেন যখন আমি বাসায় চলে যাই আমার বাসাতে, তখন তো ও যায় না, তখন দেখা যায় ওই নার্সিং করতো, ও আসতো মানে ডেইলি আসতো, একদিন পর পর আসতো, থাকতো। মানে ওর অনেক সাপোর্ট পাইছি, মানে ওর সাপোর্টেই আমি অনেক, মানে আমি কি বলবো, তোমার মানে ভিতরে কেমন চলতো? মেহেদি রং কিন্তু তখনও শুকায়নি তোমার। হ্যাঁ, বিয়ের মানে ঠিক আমার 3 মাস কাছে এটা পর। মনে হতো যে আমার কাছে মনে হতো কি আমাকে আটকায় রাখছি, কি দরকার আছে, থাক, মানে ওরও তো একটা লাইফ আছে, আমার পা আদৌ ভালো হবে কি হবে না। বাট ওর এত সাপোর্ট ছিল, আমাকে এত সাহস দিয়েছে গুরু, বিশ্বাস করবেন, মানে মানে আমাকে ডক্টর বলছে যে এত দ্রুত এটা জোড়া লাগার কথা না, কিন্তু ওর সাহসে আমি এতটা সাহস পাইছি, আমি খুব ট্রাই করছি যে আমার হাঁটতে হবে, আমার ও পাশে আমার দাঁড়াতে হবে, আমার ওরে লাগবে লাইফে। মূলত ওর জন্য হলেও নিজের পায়ে দাঁড়াতে হবে। হ্যাঁ। আর বলছিলে যে প্রথম 9 দিন পুরো দায়িত্ব তোমার নিয়ে নিয়েছিল তোমার হ্যাঁ, স্বামী, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এবং ওই যে 24 ঘন্টা সেবার মধ্যে থাকতো, কি ধরনের ফিল কাজ করতো মনের মানে মধ্যে? আমি কি বলবো, মানে আমি এই ফিলটা গুরু আমি বুঝাই আমি দু বলতে একটা পারবো ঘটনা শুনতে চাই। হ্যাঁ। যেমন ধরো দিনে বা রাতে এমন এমন সিচুয়েশন তোমাকে হয়তো এলোমেলো করে দিচ্ছে যে আসলে কে ইম্পর্টেন্ট গোটা পৃথিবীতে। বাবা মা তো ইম্পর্টেন্ট, কিন্তু এই মানুষটা কোন রূপে আসছে আমার হ্যাঁ, কাছে? আমি ওকে বলতাম যে মিথুন, আমার লাইফে আমি আমার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি এর আগে বলেছিলাম। আমি আমার লাইফে বাবার পরে যদি কাউকে দেখি সেটা তুমি। আমি মানে এতটা এরকম আদর, কোনো মুহূর্ত তৈরি হয়েছিল ওই ধরো যে সেবা করতেছে, তুমি মানে ইমোশনালি ব্রেকডাউন করছো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওই 9 দিনে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শুনি একটু। লাইক এমন একটা টাইম আসছে যে রাত্রেবেলা আমার অনেক বাথরুম লাগছে, অনেক রাতে? হ্যাঁ অনেক রাতে। Okay. তো দেখা গেছে কি ওর সাথে সাথে আমি একটা প্যান এনে দিচ্ছে আমাকে, আমি বলতেছি না তুমি বাইরে যাও, এই না বাইরে যাবো না, তুমি এখানে করো। ও হ্যাঁ, তখন আবার বুয়াকে ডাক দিবে, বাট উনি আবার ঘুমায় পড়ছে অনেক রাত, তো রাত 3:30 4টা বাজে মেবি। বাট আমি কিছুতেই ওর সামনে আমার খুবই আনইজি লাগছে, সে আমার বকা দিয়ে না উঠো, মানে আমি যে এটা করে রাখতেছে, আমার যে প্রেশার আসতেছে, তো আমাকে জোর করে, মানে এমন ভাবে লাইক, মানে আমি মানে ও আমাকে খুব ইজি করে নিচ্ছে, মানে কোনো শাই ফিল আমার মধ্যে তখন কাজ করে না, মানে এতটা ইজি এত একটা মানুষ করে নেয়, মানে এতটা আদর এতটা ভালোবাসা আমি পাইছি, মানে তো তখন ওই টাইমটা মনে হচ্ছে না এই মানুষটা কেমন লাগবে। হয় না, অনেক মেয়ে আমার প্রোগ্রামে বলতে শুনেছি যে আমি স্বামীর মধ্যে আমার বাবার আদর্শ, বাবার সেই হ্যাঁ, আমি এটা ওর কেয়ারিংনেসটা মধ্যে দেখতে। পাইছি, এটা আমি অনেস্টলি বলতেছি, এর আগেও আমি হ্যাঁ, এই বলে কথা গেছি। বলেছিলে তুমি। হ্যাঁ, আমি এটা ওর মধ্যে পাইছি, অনেক বেশি পাইছি। ইভেন এটা আমার ফ্যামিলিও বলতো যে না সন্ধি এমন একটা জামাই পাইছে যে অনেক অনেক আদর ভালোবাসা ওকে দিচ্ছে। আমি সেটা অবশ্যই পাইছি, আমি এবং এটাই আমি কখনো হারাতে চাইনি। এখন বুঝতেছিস? যখন কথা বলতেছে ওর একদম, চোখগুলো হ্যাঁ। ছলছল করতেছে। মানে আমি আমি ছলছলে পানিটা চাচ্ছি না যে টিস্যুতে মুছুক, কারণ কষ্টের এমন রূপ যে সুন্দর হয় চোখের কারণে, তাও সুন্দর লাগতেছে। আর তুই যেহেতু বৈবাহিক সম্পর্কে যাসনি, দোয়া করি তোর জন্য যে এরকম কেয়ারিং হাজবেন্ড পাস। তুই শুনে এরকম ফিল হচ্ছিল না যে আমারও জীবনে যদি কেউ আসে, না অ্যাক্সিডেন্ট চাচ্ছি না তোর, বাট এরকম কেয়ারিং কেউ হোক, এই ফিল আসছিল কিনা শোনার সময়? থাক, আর সেটা যে পরিমাণ কৃতজ্ঞতায় ও বলতেছিল ওর হাজবেন্ডের কথা, হ্যাঁ। তোর মনে হচ্ছিল না যে আমার কৃতজ্ঞতায় আমি যদি আমার ভবিষ্যৎ হ্যাঁ, জীবনে- কখনো যেন আমারও বলার সুযোগ হয়। এটা কিন্তু সবার জন্য এক্সপেক্টেড। এটা তোমার ভালো লাগা ভালোবাসার কারণে, রাইট? হ্যাঁ, ওকে, অবশ্যই। তারপর এই মানুষটা হঠাৎ করে কেন, মানে কেন দরকার নাই, হঠাৎ করে বদলে যাওয়ার যে গল্পটা, হঠাৎ করে- একদমই সংক্ষেপে 2-4 হ্যাঁ, এই মিনিটে যদি মানুষটা বলো। হঠাৎ করে আসলে বদলে যাওয়াটা ব্যাপারটা এরকম না, মানে আমার যখন অ্যাক্সিডেন্টটা হয় 5 মাস পরে আমার সেটা ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়ার পরই দেখা গেছে যে করোনার টাইম আসে পড়ে, তো ওই টাইমে দেখা যায় আমাকে তখন শ্বশুর বাড়িতে তুলে দেয়নি, তো উইদাউট প্রোগ্রাম আমাকে তখন তুলে নেয়। তো তুলে নেওয়ার 3-4 মাস পরে আমি কনসিভ করি। Okay. তো কনসিভ করার পর দেখা গেছে যে ওই কনসিভ করার টাইমও আমি ওর সাথে ছিলাম, মানে ওর বাসাতেই ছিলাম, মানে ম্যাক্সিমাম মেয়েরা বাবার বাসাতে থাকে, বাট ওর এতই আদর ভালোবাসা আমি পাইছি যে আমার আম্মু আমাকে বকা দিত যে মেয়েরা বাবার বাড়ি আসা পর আর তুই তো জামাইয়ের সাথে থাকবি। হ্যাঁ, মানে আমি এতটা কেয়ার পাইছি ওর, মানে আমার বাবা মার বাসা তখন ভালো লাগতো না, আর তখন তো আব্বু ছিল না, আমার আম্মুর বাসা ভালো লাগতো না, তো আমি ওর কাছেই থাকতাম। মাঝে মাঝে ও যদি বলতো যে ঠিক আছে যাও তুমি ঘুরে আসো, আমি বলতাম না আমি এখানেই থাকি। মানে আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলতো যে আসতে বলে তুই আসোস না। হ্যাঁ, আমি কখন যেয়ে থাকি, যখন আমার বেবি হয়ে যায় তখন আমি 4 মাস ওখানে থাকি। তো দেখা গেছে যে বেবি যখন হয়ে যায় তখন না আমি একটু চেঞ্জ হয়ে যাই বলতে এরকম আমার একটু প্রচুর মুড সুইং হয়।
লাইক তখন ওর কিছু কথা আমার ভালো লাগতো না, আমার হাজবেন্ডের কিছু কথা আমার ভালো লাগতো না, মানে দেখা যেত আমি খুব কিছু অল্প কিছু কথাতে রিয়াক্ট করতাম। তো আমার মিথুনের প্রবলেম ছিল এটা যে ও বেশি রিয়াক্ট করা পছন্দ করে না। হ্যাঁ, মানে মানে মুসলিম কিন্তু বিজ্ঞানী হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে তো আমার মনে হয় ব্যাপারটা ও বুঝতো না। আমি ওকে মাঝে মাঝে রাগ করলে নিজে বলতাম যে বাবু যাই হয়েছে, সরি, আসলে এরকম এরকম হয়। বাট তখন- উল্টাপাল্টা বিহেভ তোমার দ্বারা হয়ে যেত। হ্যাঁ, হয়ে যেত। Pregnancy হ্যাঁ, টাইমটা বা হ্যাঁ, হ্যাঁ, after হয়ে যেত। pregnancy, অনেক okay. মানে প্রেগনেন্সি পরে, প্রেগনেন্সি টাইমে না, প্রেগনেন্সি পরে Okay. যখন বাবু হয়। তো দেখা যেত ওর সাথে আমার কথায় কথায় মিলতো না, রাগ করতাম। তো 4 মাস আমি আমার আম্মুর বাসায় ছিলাম। 4 মাস পর যখন 5 মাস পরে বাবুর, তখন আমি আমার শ্বশুর বাড়ি যাই। তো শ্বশুরবাড়ি যখন যাই তখনও দেখা যেত যে তখন বাচ্চা রাতে ঘুমাতো না, সারা রাত আমার জাগা লাগতো, সকালে ঘুম হতো না, মেজাজ প্রচুর খিটখিটে থাকতো। দেখা যেত যে সামটাইমস আমার শাশুড়ি মার সাথেও দেখা গেছে যে 2-1টা কথা কাটাকাটি হতো, এটা আবার ও নোটিস করতো। তখন আমি ওকে বলতাম যে দেখো আসলে আমি তো মন থেকে এরকম করি না, আসলে আমি আসলে হয়ে যায়। তখন ওই ব্যাপারগুলা দেখা যেত কি ও হয়তো বা মানে ওর ভালো লাগতো না, ও তখন আমাকে ওরা একটা ভালোই কি ও আমাকে কখনো ধমক দেয় না, মানে বকা দেয়নি, মানে সবসময় বুঝাইছে। তা আমার ও যখন অফিসে চলে যেত তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, আল্লাহ এমনটা না করলেও তো পারতাম, একটু হয়তো একটু বুঝাই বললে পারতাম এরকমটা। তো আমি আবার ওকে সরি বলতাম, ও তখন সেটা মেনে নিত। বাট দেখতাম কি আস্তে আস্তে কেমন যেন একটা গ্যাপ বলতে এরকম যে আগেও সবকিছু আমার সাথে শেয়ার করতো, অফিসে কি হচ্ছে না হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করতো। বাট হঠাৎ করে দেখতাম যে না, আমার সাথে এরকম শেয়ারিংটা কমায় দিচ্ছে, মানে খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, কেমন জানি হয়ে যাচ্ছে। তখন আমি ওর সাথে আস্তে আস্তে ক্লোজ হওয়ার ট্রাই করলাম, যে হয়তো অনেক দিনের গ্যাপ, মানে বাবু হওয়ার পর 5-6 মাসের একটা 4-5 মাসের একটা গ্যাপ, হয়তো বা এর জন্য হয়তো এরকম হয়ে গেছে, তাহলে আমার হয়তো বা এতটা ডিস্টেন্স রাখাটা ঠিক হয়নি। তখন ওর মুখে থেকে কিছু উদ্ভট টাইপের কথাবার্তা আমি শুনতাম, লাইক এরকমটা যে তুমি আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন আর রাখো না, তুমি তোমার মতো চলো, ঘোরো ফেরো, এনজয় করো। তো আমি তখন চিন্তা করলাম যে এটা তুই মানুষ না, মানে যে মানুষটা আমাকে আগলায় রাখতে চাইতো, যে মানুষটা মানে আমাকে মানে কখনো আমি কি করব না করব, কই গেলাম না গেলাম এভাবে আমাকে করতো, সে মানুষটা হঠাৎ করে আমাকে এগুলা বলতেছে কেন, কোনো সমস্যা হচ্ছে। বাট সে আমাকে বলতেছেও না তার কি সমস্যা, সে আমাকে বলতেছে তার অফিসের প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, যার কারণে তার ভাল লাগে না, এই টাইপের কথাবার্তা। তো মানে হুট করে দেখা গেল যে একটা সময় আমি মানে বুঝতে পারি যে না, তার অন্য কোনো প্রবলেম আছে যার কারণে সে এরকম চেঞ্জ। আমি খাচ্ছি কিনা, আমি ঘুমাচ্ছি কিনা, তার আমার প্রতি কোনো হুঁশই নাই, মানে টোটালি না। তো আমার কাছে তখনও মানে ব্যাপারটা অন্যরকম লাগছিল। আমি একটা টাইমে তাকে সন্দেহ করে স্টার্ট করে দিই। আমি তাকে একটা টাইমে এভাবেও বলি, আচ্ছা তুমি কি নতুন কোনো প্রেমে পড়ছো? তখন সে আমাকে বলে, প্রেমে পড়লে কি এমন হয় নাকি, আমি এমনি আমার খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, যার কারণে আমার এরকম হচ্ছে, আমাকে একটু একা থাকতে দাও। তো আমার কাছে মনে হচ্ছে না, ও তো কখনো একা থাকতে চায় না, একা একা কেন থাকতে যাবে। তো তো একটা সময় আমি ওর ফোনটা মানে ওর ফোন ঘাটাই না, তো আমি ওর ফোনটা ধরতে চাই। তো যখন আমি ওর ফোনটা ধরতে চাই তখন সে আমাকে এভাবে বোঝায় যে না, তার ফোনের লকটা সে চেঞ্জ করে দেয়, বাট তার ফোনের লক আমি জানতাম। তো লকটা যখন চেঞ্জ করে দেয় তখনই আমি বুঝতে পারি যে না, এখানে কোনো সমস্যা আছে। কেন তার ফোনটা আমি ধরতে পারবো না। ইভেন সে আমাকে একটু করে যে আমি কেন তার ফোন ধরতে যাই, তাকে সন্দেহ করি, সন্দেহের কারণে আমি তার ফোনটা ধরলে কখনোই তার ফোন আমি ধরতে পারবো না। তো একটা টাইমে আমি ওর প্রোফাইল পিকচার মানে চেক করি, তো আমার ফোন থেকে চেক করি, দেখি প্রোফাইল পিকচারে একটা মেয়ে ওকে লাভ রিয়াক্ট দিয়ে রাখছে। তো আমি ওকে বলি যে এই মেয়েটা কে। তো ও দেখা গেল কি, নর্মালি আমাকে বললে হয়তো আমি সন্দেহ করতাম না, বাট সে আমাকে বলে যে এই মেয়েটা হচ্ছে আমার অফিসের ট্রেনি। কেন, কি হয়েছে, দেখো দেখো, খোঁজো খোঁজো, দেখি তুমি কি পাও। তো ওর এই ধরনের রিয়েক্টে আমার তখন মনে হতো যে কি ব্যাপার, আমাকে তো এটা নর্মালি বললেই হতো যে এটা আমার কলিগ হয়, বাট এভাবে কেন বললো। তো ও বুঝতে পারছে আমি সন্দেহ করছি। তো একটা টাইমে যে মানে আমি তো সন্দেহ করতেছি, বাট আমি ধরতে পারতেছি না, আমি যে ধরবো এটা কোনো ওয়ে তখন ছিল না।
তো দেখতাম যে আস্তে আস্তে ও আরো বিরক্ত হচ্ছে আমার প্রতি, যখন ও বুঝতেছে আমি এগুলো নোটিস করার ট্রাই করতেছি। তো একটা টাইমে সে আমার দুলাভাইকে বলে, আমি তাকে অনেক সন্দেহ করি। সন্দেহ করার পর্যায়ে তার ফ্যামিলিতেও আস্তে আস্তে বুঝতে পারে, ফ্যামিলিতেও বলে আমি তাকে সন্দেহ করি। যেহেতু আমি সন্দেহ করি তো সে আমার সাথে আর থাকবে না। মানে এইভাবে দুজনের মধ্যে ব্যবধান হ্যাঁ, হ্যাঁ, তৈরি right, হলো। হ্যাঁ, হ্যাঁ। কতদিনের ব্যবধান এই অবস্থাতে? প্রায় 9 মাস। 9 মাস। কেমন ভাবে মিস করতে সন্ধি? এই যে বিচ্ছেদ হলো, সন্ধির যে সন্ধি বিচ্ছেদ ঘটলো, কিভাবে এই 9টা মাস কোন কোন জিনিস তোমাকে অনেক বেশি খালি করে দিয়েছে? স্পেশালি তোমার ওই ট্রিটমেন্ট চলাকালীন সময়টার কথা তো বারবার মনে পড়ার কথা, অনেক, তার বাচ্চার বাবাকে বহুবার মনে পড়ার কথা। অনেক। আমি জানি না সে কোথায় আছে, কিভাবে শুনবে, বাট আমি চাই যে এই যে আপন কারো, যে যাকে তুমি দরজা দিয়েছো তোমার বাবার পর সবচাইতে আপন কেউ থেকে থাকলে সেই ছেলেটি, তোমার ভালোবাসার মানুষটি, এই 9 মাসে কি পরিমাণ মিস করতেছো? কোন কোন সিচুয়েশন গুলো, কোন কোন মুহূর্ত গুলো একটু যদি বলো। অবশ্যই সবসময় অনেক বেশি মিস করতাম। একটা টাইম এমন হয়েছে যে আমার ফোনে ওর ফোন আসে নাই, এমন হয়নি, এমন হয়েছে যে আমি ফোনটা না ধরলে ওর সাথে সাথে আমার আপুকে ফোন দিত, আপু ওর ফোনটা কই, ওর ফোনটা একটা আছাড় মেরা ভেঙে ফেললাম, তো ও ফোনটা কেন ধরতেছে না? কারণ আমার অভ্যাস সবসময় ফোনটা সাইলেন্ট রাখতাম। গরু আমার ফোনে কোনো ফোন আসতো না, আমার অনেক কষ্ট লাগতো। আমি ডায়াল কলেজে শুধু নাম্বারটা দেখতাম। তেমন কয়বার দেখতে দিনের মধ্যে? অনেকবার দেখতাম, মানে কাউন্ট করে বলা সম্ভব না, এতবার। ব্লক করে রাখছিলাম, সেই ব্লকটা আবার ছোটা ছোটা দেখতাম, ডেলি একবারও ছবি দেখতাম। কখন কার সাথে ছবি তুলতাম, তোর ফ্রেন্ডদেরকে আমি নক করতাম, ভাইয়া ইনস্টাগ্রামে ছবি দিচ্ছে, আমাকে একটু ছবিটা তুলে পাঠাবেন। ওরে দেখেন অনেকদিন আমাকে পাঠাতো, ওর ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট করছে। তখনও তো আপনি জানেন যে সে আপনার এখন নাই, অন্য কারোর সাথে ইনভলভ। আমি জানি, সবই জানি। তাকে হারিয়ে ফেলা, তাকে একেবারেই তার সাথে বিচ্ছেদ ঘটানো কোনোভাবে সন্ধির কাম্য কখনো ছিল না। না, আমি এটা জানতাম যে না, এটা আর কখনোই সম্ভব না। আমি মিথুনকে আর কোনোদিনও পাবো না, মিথুন আমাকে আর কখনোই ভালোবাসবে না। তারপরও দেখা, হ্যাঁ, তারপর ওকে দেখতাম ছবিতে ধরতাম, ছবিতে ধরতে, হ্যাঁ, যে কিভাবে কতদিন কথা বলতে, ছবির উপরে হাত রাখতাম, যে কতদিন দেখি না, কতদিন আমার মনে হতো যে এই মানুষটাকে আমি টাচ করতাম, সেই মানুষটাকে এখন অন্য কেউ হয়তো বা টাচ করে, যে মানুষটা হাতে আমি হাত রাখ, মানুষটাকে এখন অন্য কেউ হাত রাখে। ওর সমস্ত অ্যাক্টিভিটিস আমি জানতাম, বুঝতাম। হয়তো বা আমাকে যেভাবে আদর করে কথা বলে, এখন অন্য কারোর সাথে কথা বলে। এই শেয়ারিংটা কতক্ষণে কষ্টের, এটা আসলে বলে বোঝানোর মতো না। এমন দিন গেছে যে সারাদিন বাচ্চাকে টেক কেয়ার করে যখন ঘুমায় পড়তো, ওরে বুকে নিয়ে অনেক কাঁদতাম। ও বাবা বাবা বলতো মাঝে মাঝে, তখন ওরে বকা দিতাম, বলতাম যে তোর বাবা নাই। এই হচ্ছে আমাদের সন্ধি। এই অবস্থাতে আমরা গল্পটা শেয়ার করেছিলাম এক্স্যাক্টলি এখন থেকে 5 মাস আগে। আমরা কেউ কিন্তু এই পৃথিবীতে ফেরেশতা হতে আসিনি। আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকে, সঠিক বেঠিক থাকে, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে যে সুর যদি কেটেও যায়, সুরে বাঁশি কি বাজানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন সমস্যা মানুষকে দেন না যার সমাধানযোগ্য না। সেটার জন্য আমরা চেষ্টাও করি সবাইকে সাথে নিয়ে যদি রিজলভ করা যায় কোনো কিছু, যাতে করে সন্ধির এই যে দীর্ঘ নিঃশ্বাস, এই যে কান্না, এই যে আহাজারি, এই যে মিস করা, ইস, একটা মেয়ের ধ্যান জ্ঞান মনন সব যদি একজন ছেলেকে ঘিরে হয়, তার মিথুনকে ঘিরে হয়, যে মেয়েটি জানেও যে এই সন্ধির কাছে মিথুন কখনো ফিরে আসবে না, তখনও তার ছবি অথবা বন্ধুদের কাছ থেকে ইনস্টাগ্রাম থেকে ছবি কালেক্ট করে নিয়ে ওই ছবিতে স্পর্শ করা এবং ফিল করা যে আমার মিথুন। এইভাবে যখন আমি মিথুনকে আদর করতাম, মিথুন হয়তো ইন রিটার্ন আমাকে এই কথাগুলো বলতো। এভাবে যখন হাত ধরতাম,
মিথুন হয়তো এই সময় এই ধরনের অ্যাক্টিভিটি করত। মিথুনকে যখন আমি ভালোবাসার কথা বলতাম, ইন রিটার্ন নিজের গলার স্বরটা হয়তো একটু নামিয়ে দিয়ে অনেক আদর করে সেও প্রতি উত্তরে তাকে সম্বোধন করত। এতটুকু ঠিক আছে, বাট এটা যদি কেউ এইভাবে কোনো মেয়ে চিন্তা করে যার জন্য গোটা পৃথিবী সে বিসর্জন দিতে পারে, এমন একজন মেয়ে যদি চিন্তা করে এটা এখন অন্য কারো, আমার আর না, আর কোনোদিন হবার না, এই জিনিসটা নিয়ে চলে গেছে অন্য কোনো মেয়ে, অন্য কারো হয়ে গেছে আমার প্রিয় মিথুন, এটা যে কতখানি কষ্টের, এ দীর্ঘশ্বাস যে কি পরিমাণ কষ্টের, এই বুক ফাটা আর্তনাদ যে কি পরিমাণ কষ্টের, এটা বুঝবার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। এমনটাই আলোচনা হয়েছিল আমাদের স্টুডিওতে এখন থেকে এক্স্যাক্টলি 5 মাস আগে। তারপর আমরা চেষ্টা করেছিলাম মিথুনের সাথে কথা বলার। মিথুন কথা বলেছিল, আশার ছোট্ট একটা কিরণ আশপাশে ছিল যে যদি আবার সুরে বাঁশি বাজে, আবার সন্তানটা যদি ফিরে পায় তার বাবাকে, এই ব্রোকেন ফ্যামিলি থেকে যদি বেঁচে যায় আমাদের এই প্রিয়, আমাদের যে ভাতিজা, ওদের সংসারে ওদের ওরসে জন্ম নিয়েছে সন্ধি নামে লক্ষ্মী মেয়েটি যে পরিমাণ পাগলের মতো ভালোবাসে মিথুনকে, পরিপূর্ণভাবে তাকে যদি আবার ফিরে পায়, এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। আমরা একটা দেশ দখল করে দিতে পারবো না, আমরা একটা বড় কাজ করে দিতে পারবো না, কিন্তু একটা সংসারকে বাঁচিয়ে দেয়া, একটা ফ্যামিলির দারুণ একটা ভালো লাগার কারণ হয়, চাইতে বড় সার্থকতার জীবনে আর হতে পারে না। সো ফাইনালি ওই মহেন্দ্রক্ষণ, ওই সময়, ওই পরিস্থিতি সমাগত। আপনারা বারবার চেয়েছেন যে এই প্রোগ্রামে বহু ফিডব্যাক আমরা নিই, বহু প্রবলেম রিজলভ হতে দেখেছেন, আপনারা জানতে চান যে ফিডব্যাক গুলো একটু নিতে পারলে ভালো হয়। সন্ধি, ভালোবাসার মানুষকে যেমন আদর করে ডাকতে তেমন করে ডাকো। মিথুন আসো, আসো বাবু। আচ্ছা, মাঝে আসো, আগে তোমাকে দেখুক সবাই, দেখবার মতোই। দারুণ স্মার্ট একটা ছেলে, আমার চাইতো হাইটে একটা জিনিস মনে হচ্ছে, যেমন হাইট মনে হয় লম্বা, অনেক লম্বা এবং দেখতে সুন্দর। কারণ ঠিক আছে, ভিতরে মাইক্রোফোনটা একটু দাও। মাইক্রোফোনটি আছে, ওকে, অসুবিধা নাই। সো ফাইনালি মিথুন উপস্থিত। যে দিনটার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে ভালো লাগার জন্য আমরা চিন্তা করেছিলাম, সো সেই মুহূর্ত সমাগত। অনেক কষ্ট, অনেক কান্না, অনেক দীর্ঘ নিঃশ্বাসের পর ফাইনালি মিথুন আমাদের সাথে উপস্থিত। সন্ধি, এই যে ভালোবাসার মানুষটাকে পরিপূর্ণভাবে ফিরে পাওয়া, আজকের পর থেকে মিথুনের পেছনের গল্প কোনোভাবে আর আসবে না, এই কথাটা তুমি এখানে দিয়ে যাও। একজন দুজন হলে ঠিক আছে, লক্ষ মানুষ থাকে, এদের সামনে কথা দিলে কথার পুনরাবৃত্তি কিন্তু ঘটতে পারে না। না, এটা আসবে না, এটা আমি আরো আগেই মানে ওকে, আজকের পর থেকে আর পুনরাবৃত্তি হবে না, না। ইনশাআল্লাহ হবে এই না। ভালো লাগা, এই যে পরিপূর্ণভাবে ভালোবাসার মানুষের ফিরে আসা, স্পেশালি তোমার সন্তানের বাবা ফিরে আসা, জি, ওকে, এই ভালো লাগা এক্সট্রাঅর্ডিনারি, কোনো তুলনা চলে না। হ্যাঁ। অনেকদিন পরে যে ফ্রেমিং পূর্ণ হলো, তোমার অনুভূতি কেমন? আসলে অনুভূতি তো ভাইয়া মানে বুঝে আসলে বলতে পারবো না। এখন কিন্তু ছবিতে আছো, আর দরকার নেই না, তোমারই, আমরা একটু বন্ধু আমি হিসেবে, ভাই যেদিন হিসেবে হাত আসলে দিতে পারি। ওকে মানে পাই, তখন আমি ওকে হাত দিয়ে বলতেছিলাম ধরো। যে আমার এখনো মনে হচ্ছে কি আমি স্বপ্নে স্বপ্নে আছো। দেখতেছি। হাত দিয়ে ধরো, তোমারই তোমারই ধরো, শক্ত আমি করে ওকে ধরো। বলতেছি কি মিথুন, দুজনে আমার আর কাছে পালায় মনে না যেতে হইতেছে, পারে। আমার কাছে এটা মনে হইতেছে যে স্বপ্ন, মানে আমার বিশ্বাস হইতেছে না। জুয়েল কিছুক্ষণ আগে বলছিল তুই তো চেয়ারটা একটু বাড়ায় দিই, নাহলে গরুর পাশে তোরে ছোট দেখাবে। হ্যাঁ, আমাকে বলতেছি নিচে কিছু। এতকাল শুধু ভাবতাম আমি মনে একটু হাইটেই লম্বা, আর কিছু নাই। দারুণ, দুর্দান্ত হাইট, দুর্দান্ত হাইট, এবং এই হাইটটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুব কম দেখা যায়। এক তাসকিনকে দেখেছি 5 উইকেট নেওয়ার সময় সাউথ আফ্রিকাতে গত ম্যাচে, আর এক আমি মিথুনকে দেখেছি। এনিওয়ে, তাসকিনও তো আমাদের এই আয়োজনে বহুবার আছে। হয়ে তাসকিন হচ্ছে এসেছে। আমাদের প্রোগ্রামের অনেক ক্লোজ একটা মানুষ। দারুণ ব্যাপার, এক্সট্রাঅর্ডিনারি, আউটস্ট্যান্ডিং, এর চাইতে ভালো লাগার মুহূর্ত আর ঘটতে পারে না। না, ঠিক এখান থেকে 5 মাস আগে যে পরিমাণ কষ্ট নিয়ে আপনি ফিরে গেছিলেন, ও তো তোমাকে তুমি সম্বোধন করি, আবেগে আপনি বলতেছেন, তুমি ফিরে গেছিলে, ঠিক সেই জিনিসটা স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই বহু গুণে ফিরিয়ে দিয়েছে অবশ্যই, তোমার কাছে। অবশ্যই এটা So, পেছনের- আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেক অনেক কষ্ট ছিল, রাগ ছিল, অভিমান ছিল, অবশ্যই ছিল, কিন্তু আমার মনে এই বিশ্বাসটা ছিল যে আমি ওকে আবার পাবো। এই বিশ্বাসটা ছিল আমার। একটা সময় এমন মনে হয়েছিল আমরা আর পাবো না, কিন্তু কেন যেন মনে হতো যে না, ফিরে পাবো আবার। মিথুন, জি। এত সুন্দর মানুষটির এত চমৎকার চোখে আর পানি নিয়ে আসতে দিও না। ইনশাআল্লাহ অবশ্যই না। সবই সম্ভব হয়তো জীবনে, অনেক বড় হতে পারবে। তোমার মতো এরকম একটা সুদর্শন ছেলে চাইলেই হয়তো বিভিন্ন সম্পর্কে জড়াতে পারবে, কিন্তু এরকম নিরঙ্কুশ ভাবে ভালোবাসার মানুষ পাওয়া কিন্তু কপাল জোরে মানুষ পায় বলে আমার ধারণা আজকের পৃথিবীতে। মিথুন, আমি তোমার কথা শুনতে চাই, তোমার অনুভূতি কেমন? ফাইনালি তোমার এইরকম ভালোবাসার মানুষের কাছে ফিরে আসা, তোমার সন্তানের কাছে ফিরে আসা, দীর্ঘ 9 মাস পর এই ভাঙা পরিবারটাকে আবার জোড়া লাগানো, সবকিছু মিলিয়ে তোমার গল্প শুনতে চাই। ওই মুহূর্তটাতে কি হয়েছিল সেগুলো শুনতে চাই একদম ডিটেলে। মিথুন, জি, অবশ্যই। এখানে কিন্তু কেউ অপরাধী না। আচ্ছা, ওই ঠিক আছে, ডিরেকশন সমস্যা থেকে নেই। ভাববারই কোনো কারণ নাই। না, সেদিক দিয়ে বলতেছি না। তুমি আসলে একটু কম সহজ সরল ছেলে ধরা খাইছো, আর আমরা পাক না। আমি আমার কথা বলছি, জুয়েলের কথা বলছি না। আমরা টেকনিক্যালি করি, ধরা খাই না, কিন্তু এই পুরুষ জাতি একটু কুত্তা টাইপের ফিতরাত, এদিক ওদিক যে কোনো সময় হয়তো চাপ দিয়ে করে যায়। তো ওইটা নিয়ে ভাববার কিছু নাই, যা গেছে তা গেছে। জি। এখন ভালোবাসার মানুষ স্পেশালি, তবে এই কথাটা আমি যেটা বললাম কোট আনকোট বলতেছি, পৃথিবীতে সব পাওয়া যায়, নিরঙ্কুশ ভাবে ভালোবাসার মানুষের বড় অভাব আজকের পৃথিবীতে। সে মানুষটিকে ফাইনালি পরিপূর্ণতা পেয়েছে এবং সন্তানের কাছে পরিপূর্ণভাবে ফিরে আসা অনুভূতি। এবং তুমি তোমার ব্যাখ্যা তোমার জায়গাতে যদি ডিটেলিং করতে চাও করতে পারো। হাসতেছিস কেন? টিউবলাইট 2 ঘন্টা পরে হাসি কিসের জন্য? ওকে, কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে সেই জিনিসটা নিয়ে আসলে আমি একটু তোমার এক্স্যাক্টলি এখন কি অনুভূতি কাজ করতেছে এত কিছুর পরে, এত কিছুর পরে আসলে এবং ওই প্রেক্ষিতটা কেন ঘটেছিল সেটা ডিটেলিংও করতে আমরা পারো। এটাই জানতে চাই আসলে কি ঘটেছিল। সেটা তো যাবো, বাট আগে তোমার অনুভূতিটা শুনি। আচ্ছা, বর্তমান যদি আমি বলি প্রেক্ষাপটে এখনকার আমার যে ফিলিংসটা বা অনুভূতিটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছি এবং আমার লাইফে কোনো টেনশনস নাই আর। সো এই টেনশনস না থাকার পেছনে যার হাত ছিল সেটা হচ্ছে সন্ধি। দেখা গেছে কি যে পর্দার আড়ালে থাকলে অনেক কিছু অনেকে দেখতে পারে না, কিন্তু যে মেন নায়ক সে কিন্তু সবকিছুই দেখতে পাচ্ছে। হুম। তার কাছে কিন্তু সবকিছুরই চাবিকাঠি, সে বুঝতে পারতেছে আমি কোন জায়গাটা থেকে শুরু করলে ওটা শেষ হবে এবং এটার একটা ভালো ফিডব্যাক চলে আসবে। তো তা আমি ওই জিনিসটার জন্য আসলে অপেক্ষা করতেছিলাম। আমি আমার প্ল্যান ওয়াইজ বা আমি এখান থেকে মুভ করে এখানে আমার প্রিভিয়াস লাইফে ফেরত আসা সবকিছুই আমার প্ল্যানেই ছিল বা সবকিছু আমার মাথায় ছিল, হয়তোবা সামনে কাহিনী স্বরূপে হয়তোবা সবাই বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ, তো ও যে জায়গা থেকে শেষ করছে আমি সেই জায়গাটা থেকে বলি যে একটা সময় ওর মধ্যে আমার মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হয়, এই গ্যাপের থেকে আসলে ওই যে বলে না শয়তান নাড়াচাড়া করলে আসলে শয়তানের উচিলায় শয়তানের পাল্লায় পড়লে অনেকে অনেক কিছুই করে, ব্যাপারটা আসলে এটাই। কারণ আমি যেভাবেই চলে আমি একটু ইসলাম মানি, হ্যাঁ, হয়তো বা ওইভাবে পরিপূর্ণভাবে মানতে পারি না, বাট প্রচন্ড রকমের আস্তিক আমরা, এটা সত্য কথা। তো আল্লাহ ভীতির কথা বলছো, তাই তো? জি। Okay, অনেকে হয়তো বলতে পারে যে ভীতি থাকলে আবার কেন এলেন। হতে পারে, মানুষ আমরা, হ্যাঁ, angel মানুষ না। মাত্রই ভুল হইতে পারে। True. তো আমি আমার ভুল থেকে আসলে ব্যাপারটাকে মানি বা দেখি এবং বলতে পারেন যে এটা আজকে আমার জন্য একটা কনফেশন। আমার নিজের কথাটা আমি নিজেই তুলে ধরা বা বলা যে আসলে কি হয়েছিল সেগুলো। বাই দ্য ওয়ে, এই ভাগে এটাও জেনে রাখুন, এ ধরনের কনফেস করার মতো বাংলাদেশে তো খুব কম দেখা যায়। যাই করি, ভুল করি, ঠিক করি, সবাই ওটাকে যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করে যে আমি ঠিক ছিলাম। নিজেকে কনফেস করতে পারা, বলতে পারা যে আমার এগুলো ঠিক ছিল না, এগুলো ভুল ছিল, কেন ভুল ছিল, এটা খুব বেশি দেখা যায় না। ইটস এ রেয়ার কেস অ্যাকচুয়ালি। মিথু যেটি বলতে যাচ্ছে, ওকে মিথু। কারণ আমি জানি আমি রং ছিলাম, কারণ আমি প্রথম থেকে জানি আমি রং, আমি রং ওয়েতে মুভমেন্ট করতেছি। দ্যাটস হোয়াট আই নো। আচ্ছা, এত কথা না হলে আমি মূল ঘটনায় আসি, যেটা হচ্ছে যে চাকরি করার সুবাদে দেখা গেছে যে আমাদের কাছে কিছু
ছোটখাটো বাচ্চারা আসে, শিখতে আসে আসলে। হ্যাঁ, আমি যে লাইনে কাজ করতেছি সেইখানে ইন্টার্নশিপের জন্য আসে। ওকে। তো আমি একজনের এরকম মেন্টর হই, বা শিফটে যে থাকে তারা মেন্টর হিসাবে থাকে, তো ম্যাক্সিমাম টাইমটা আমার সাথেই থাকতো। তো ওখান থেকে আস্তে আস্তে মানে ওই যে সময়টা তার ইন্টার্নশিপ শুরু হয়, আমি ঢুকি আরো পরে। ওই সময় লকডাউনের কারণে, করোনার কারণে আমি কিছুদিন গ্যাপ দেই আমার অফিস থেকে। তারপরে হচ্ছে এর মাঝখানে আমার বাচ্চাও অসুস্থ থাকে, সবকিছু দৌড়াদৌড়ি মিলে একটা মানে কেওয়াস টাইপের অবস্থা, যে আসলে কোত্থেকে কি করলে কি হবে না, মানে মেন্টালি আমি খুব প্রেসারে আইসা পড়ি। একটু ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যেও পড়ে গিয়েছিলাম করোনার টাইমে। আমাকে একটু যদি সময় দাও, প্রচুর টেক্সট আসছে, কিছু দু একটা টেক্সট না পড়লেই না। এনামুজ্জামান শিফাত লিখেছেন যে গুরু আপনার বাড়ির পাশে থেকে বলছি, আমার বাড়ির পাশে, আমার হাইট 6 ফিট 3 ইঞ্চি, লাভ ইউ গুরু। আচ্ছা আচ্ছা, ওকে। আমি সিলেট থেকে শুনছি গুরু, লাভ ইউ লিখেছেন মোকাদ্দুস আলী। ওকে। শাহ আলম লিখেছেন সাইফ মাসুম, থ্যাঙ্কস ফর মেনশন মি। ওকে গুরু, টেক্সট পড়েন না কেন? এই যে পড়তেছি আমি, সরি বলতেছি মোকাম্মর দাস অ্যালেক্সকে। তারপর জল আকাশ ছুঁয়ে দেখি, যেটার ইকো করেছেন আবির হাসান। জাইসা সুলতানা ফ্রম রাজশাহী থেকে ঠিকই বলেছি যে প্রচুর পরিমাণে টেক্সট এবং কমিউনিকেশন। রংপুর থেকে কে কে আছো জানতে চেয়েছেন। গ্যাপ থেকে আবার শুরু হোক, কমেন্ট পড়ো না আপু, এইটা কমপ্লেন করেছে প্রিয়াঙ্কাকে মোহাম্মদ আলী। অলরেডি আমরা কমেন্ট পড়তেছি এবং আরো বেশি কমেন্ট পড়তে চাই। প্রচুর কমেন্ট করুন আপনারা, এবং সেই সাথে প্লিজ আপনারা আমাদের প্রোগ্রামটি অনেক বেশি বেশি করে শেয়ার করুন। মিথুন, এই প্রথম আমরা দেখতেছি এমন একজন মানুষ, যে মানুষটি কোনো একটা ভুলের কারণে দীর্ঘ 9 মাস সংসার থেকে বিচ্ছিন্ন ছিল। ফাইনালি আমরা এই মানুষটিকে নিয়ে এসেছিলাম সন্ধিকে, তারা অনুষ্ঠান প্রচার করেছে দীর্ঘ 5 মাস আগে। ফাইনালি তাদের সম্পর্কটা আবার একজোট হয়েছে, এবং মিথুন বলছিল যে আমার পুরোটাই ভুল ছিল। প্রথম থেকে যখন আমি এই ভুলের মধ্যে জড়িয়ে পড়ি, তখনও আমি জানতাম আমি ভুলে জড়িয়ে পড়ছি। সো এগুলো আমি কনফেস করতে আজকে এসেছি। সো এই যে বীরত্ব, এই যে সৎসাহস, এই যে ভুলকে অ্যাকনলেজ করার যে ক্ষমতা, এরকম দৃঢ় ব্যক্তিত্বের কারণে আমরা আশা করতেই পারি এ ধরনের মানুষ যখন ফিরে আসে খুব দারুণ ভাবে ফিরে আসে। বাংলাদেশে এই ধরনের কালচার খুব বেশি দেখা যায় না। ভুল করলে সেটাকে যে কোনো মূল্যে জাস্টিফাই করার চেষ্টা করে, কিন্তু অ্যাকনলেজ করা, কনফেস করা, এটা খুব বেশি দেখি বলে আমরা মনে হয় না। কি উপরতলায় কি নিচতলায় কেউই কিন্তু কনফেস করতে চায় না। মিথুন তার ব্যতিক্রম, এবং সে অ্যাকনলেজ করছিল। মিথুন বলছিলে যে যারা ইন্টার্নশিপের জন্য আসে, এমন একজন তোমার যখন তোমার সাথে কাজ করে তোমার প্রতিষ্ঠানে, তখন বেশিরভাগ সময় তার সাথে তোমার কথা বলা, চলাফেরার সুযোগ হয়। তারপর আচ্ছা, তো আমার বাসা যাওয়া আসার ওয়েতেই তার বাসা হয়, তো যার কারণে ওই টাইমে লকডাউনের কারণে রাস্তায় বাস, রিক্সা, সিএনজি তেমন খুব বেশি একটা আসলে ট্রান্সপোর্টেশনের খুবই অভাব ছিল আসলে। তো যে সময় হোক আমি অ্যাজ এ সিনিয়র বা ভাই হিসেবেই আমি বলি যে আপনি চাইলে আমার সাথে যাওয়া আসা করতে পারেন। যে সময় আপনার ডিউটিটা পড়ে সেই সময় আপনি চাইলে আমার সাথে যাওয়া আসা করতে পারেন। তো প্রথম দিন সে যায়নি, তো সেকেন্ড দিন আমাকে বলছে ভাইয়া আজকে কি আমাকে একটু লিফট দিতে পারবেন? আচ্ছা ওকে ফাইন, নো প্রবলেম। তো ওই দিন থেকে আসলে মূলত শুরু। তো এইভাবে 2-4 দিন যাওয়া আসার প্রেক্ষিতে তখন আসলে একটা পর্যায়ে আসলে অন্যান্য কথা বলতে বলতে কিছু পার্সোনাল ম্যাটারেও চলে আসা হয় অন দ্য ওয়েতে। তো ওই টাইমে জিজ্ঞেস করলাম যে আপনার কি বয়ফ্রেন্ড আছে? তো বলতেছে যে না, আমার বয়ফ্রেন্ড ছিল, আবির নামে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু 3-4 বছর তার সাথে আমার রিলেশনশিপ থাকে, কিন্তু এরপরে নষ্ট হয়ে যায়। তো আমি বললাম কেন নষ্ট হয়ে যায়? তো বললো যে না, আমার বাসা থেকে আসলে এলাও করতেছে না, আর যেহেতু আমার বাসার সামনেই তাদের বাসা, আমার মা বাবা কখনোই এটা মেনে নেবে না, ঠিক আছে। আর সে একটু আসলে উড়নচণ্ডী টাইপের, মানে রাফ টাইপের একটা ছেলে। আমি বললাম যে রাফ টাইপের ছেলে বাসা মেনে নেবে, তাহলে কেন আপনি রিলেশনশিপে গিয়েছিলেন? বলতেছে যে সে অনেক ধরনের মেন্টাল টর্চার বাই ফোর্স আমাকে আসলে এটা করতে বাধ্য করাইছে। রিলেশনশিপ হ্যাঁ, যেতে ওই ছেলেটার সাথে।
আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, এখন তো এই না। ধরনের কাউন্টার কোয়েশ্চেন মাঝে মাঝে করিস, আমি অনেক দূরে ভেবে ফেলেছিলাম, বাধ্য করেছে বলাতে। মানে তোরা হাসতেছিস কেন? আচ্ছা বিতর, তারপর তো পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, দেবে সমস্যা নেই, এটা মানুষের হইতেই পারে, লাইফে একটা এই ধরনের অ্যাক্সিডেন্ট হইতেই পারে, বাট আপনি তো এখন ওখান থেকে মুভমেন্ট করছেন, এখন তো কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তো আমি যে টাইমে যাওয়া আসা করতাম, আমার নিজের পার্সোনাল ভেহিকেল আছে, তো ওই টাইমে আমি দেখতাম যে সে একজনের সাথে আসতো। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে কে মানে আপনার- তোমার কাজ পর্যন্ত আসতো, রাইট না নাকি? না, অফিস পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে যাওয়ার সময় ওনার সাথে আপনার সাথে যেত, আর আসার সময় যখন অফিস না না আসতো না না, তখন এটা না, মানে আমার সাথে যাওয়া আসার আগে আমি মানে ও, আগে তাকে দেখছিলেন। লিফট দিত কেউ একজন। ওকে, আগে দেখছিলি, ওকে। তো আমি জিজ্ঞেস করলাম যে ও আপনি যার সাথে আসা যাওয়া করতেছেন এখন, উনি কি হয় আপনার? তো বলতেছে আমার কাজিন হয়। তা আমি বললাম যে কেমন কাজিন? এরা কাজিনই হয়। আমি বললাম যে কেমন কাজিন হয়? বললো যে আমার আপন চাস্তো ভাই হয়। সুতরাং হাসতেছিস কেন? আমি কি কথা বলতে পারবো না? বল। তো আমাকে বলা হলো যে সে তার আপন চাস্তো ভাই হয়। আমি বললাম বাহ, ভালো তো, সমস্যা কি? তা আপনার চাস্তো ভাই কোথায় থাকে তাহলে? বলতেছে চাস্তো ভাই মিরপুর থাকে, আমার বড় চাচার বাসায় থাকে, আর আমি বনশ্রী থাকি। আচ্ছা, তো আমার বাসা খিলগাঁওতে হওয়ার কারণে বনশ্রী খিলগাঁওতে একদম পিঠাপিঠি। কাছাকাছি। তো আমি বললাম যে সে আপনাকে এই যে আপনি যে মর্নিং শিফটে আসেন সকাল 7টায়, সে মিরপুর থেকে বনশ্রী এসে আবার আপনাকে গুলশান দিয়ে কাজিন হয় যে। আমার এরকম কোনো কাজিন নাই। বের হলে অনেক পাবেন। এখন তার বয়ফ্রেন্ড হওয়ার তাহলে প্রয়োজন না, আমি তোমার কাজিন হতে চাই। আচ্ছা, কেউ যদি টেক্সট করে জানান দিতে চান যে প্রিয়াঙ্কার কাজিন কে কে হতে চান, জানাতে পারেন। ওকে পিতুন, তারপর? আচ্ছা, তো আমি বললাম যে কাজিন হয় আপনার, দেখে তো মনে হয় না সে আসলে কাজিন হয়। ভোরে উঠে 7টায় পৌঁছে দিচ্ছে, হ্যাঁ, কাজিন হয়। আপনাকে 7টায় পৌঁছে দিচ্ছে, আবার বিকেল 4টার দিকে আপনার ডিউটি শেষ করে নিয়ে যাচ্ছে। সো হাউ কুড ইট বি পসিবল? একদিন তো গ্যাপ হইতেই পারে, বা বলতে পারে যে আপনি আপনার মতো করে চলে ও যান। বেচারা তো সারা রাত ঘুমায় না, 7টায় পৌঁছাতে হবে এই চিন্তায়। হইতে পারে। এমন এক লক্ষ্মী কাজিন। তো বলতেছে না, ওকে দায়িত্বই দিয়ে রাখছে বাসা থেকে আমার জন্য, যে যাতে আমাকে টেক কেয়ার করে। আচ্ছা, ওকে ফাইন। তো আমি বললাম যে আপনাদের চালচলন দেখে মনে হয় যে লেগে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বলতেছি যে না, আমাকে এটা তুমি স্ট্রেট বলে দিলে ওরে। হ্যাঁ, Okay. আমি একটু স্ট্রেট ফরওয়ার্ডই কথা বলতাম, যেহেতু আমি যে প্রফেশনটা আছে আমাকে স্ট্রেট ফরওয়ার্ডই কথা বলতে হয়। 5-7 বছর ধরে এই লাইনে কাজ করতে তো আমি এরকম হয়ে গেছি আসলে। হুম। তো যাই হোক, পরে গেল এটা। তো মাঝখানে লকডাউনের সময় সেই তার কাজিন চলে যায় হচ্ছে এই যে রাজশাহী বিভাগে, যারা আপনাকে এতক্ষণ ধরে টেস্ট করতেছে, আমি সেই বিভাগের অঞ্চলের মানুষদের কথাই বলতেছি। আরে বলো সে কি? বগুড়ায় চলে যায়। আচ্ছা, বগুড়া, বাড়ি তাও হচ্ছে হাসছি। বগুড়া। হ্যাঁ, ছেলেটার বাড়ি হচ্ছে বগুড়া। চলে যায়। তো চলে যাওয়ার পরে আসলে তার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে, সে কিভাবে অফিসে ডিউটি করতে আসবে। তো তখন আমিও বলি যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, যেদিন আমার সাথে ডিউটি থাকে আপনার, আপনি আমার সাথে আসা যাওয়া করেন, সমস্যা নেই। অন্যটাও তো হতে পারে মিথুন, যে তোমার লুক, তোমার অ্যাটিটিউড এবং তোমার আন্ডারে যেহেতু আছে, ওটা একটা আলাদা ইমপ্রেশন তো পড়েই। হ্যাঁ, এটা তো কাজিনকে আমি- ভার্চুয়ালি বগুড়া পাঠিয়ে দিয়েছে, আমার আর গতি নাই, আমি কি করবো? না, ভার্চুয়ালি অসহায় মানুষ। বগুড়া যায় নাই, এটা হয়তো বা কাহিনীর এমনি বা প্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন। আপনার আসলে- এই ভুলটা আপনার ভাঙবে। আসলে বগুড়া গেছে। হ্যাঁ, আসলে আচ্ছা, তারপর? তো তো ওই টাইমে আমি তাকে মানে আমরা একসাথে আসা যাওয়া করতাম। তো আসা যাওয়ার প্রেক্ষিতে ওই কথাগুলো হলো, তার এক্স বয়ফ্রেন্ডের কথা, 3-4 বছর ধরে আবির নামে যে ছেলেটার সাথে। তা আমি বললাম, মানে তাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করে তাকে রিলেশনশিপে নাকি আনা হয়েছে। বাধ্য করছে। হ্যাঁ, তো ফাইনালি সে সেখান থেকে মুভ আউট করছে। এবং এরপরে মানে আমি আসলে সংক্ষেপে বলি একটু, যে তার কাজিনের সাথে এরকমই, কারণ হচ্ছে ফ্যামিলি থেকে তার উপর দায়িত্ব দিয়ে রাখছে ঢাকা শহরে, যেহেতু আর কেউ নাই। তারা মেয়েটার বাড়ি হয় রংপুরে। হুম। মেয়েটার বাড়ি রংপুর শহরেই, স্টেশনের পাশেই। আমি যতদূর জানি। তো যাই হোক, পরে হচ্ছে আপনার ঢাকায় থাকতে থাকতে একটা সময়, যে আপনি বললেন না যে
সুদর্শন বা এই টাইপের কিছু একটা যেটা বলেন, আমি আপনার মতো করে গোছায় বলতে পারি না। ভাইরে আমি তো বলেই খালাস, তুমি তো নিজে অরিজিনালি হইছো বেটা। এক্স্যাক্টলি যে ধরনের গায়ের কালার আমি মেয়েদেরকে বলতে শুনি প্রোগ্রামের থ্রু দিয়ে, ওই কালারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যে হাইট পাইছো, মাশাআল্লাহ, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। নিজে কম খেয়ে আবার ভিটামিন জাতীয় জিনিস বেশি খাও, মানে উল্টাপাল্টা খাবার খাও না যাতে করে তোমার ফ্যাট আসে। এভাবে নিজেকে যেভাবে মেনটেন করেছো সে কারণে একদম স্লিম এবং খুব অ্যাথলেটিক টাইপের একটা যে ফিজিক সেটা তোমাকে দেখাচ্ছে। আর মাশাআল্লাহ যেভাবে কথা বলো তুমি, কারণ তুমি যে প্রফেশনে আছো সেটা আমি জানি, সেখানে এই ধরনের প্রেজেন্টেশন এবং ডেলিভারিটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে তোমার খুব পলিশ এবং খুব মার্জিত ডেলিভারি টোনালিটি এতটাই ভালো মনে হচ্ছে যে আমি যদি সরেও যাই আমার জায়গাটা চাইলেও সে দখল নিতে পারে, এমন চমৎকার টোনালিটি তোমার কণ্ঠে, যেটা আমরা মাইক্রোফোনের থ্রু দিয়ে শুনছি। সো এর চাইতে ভালো প্যাকেজ আর কি হতে পারে। আমি তো ভাবতেছি যে আমার ভিসা শেষ হবে 9th এপ্রিল ইন ব্যাংকক, আমি যে ইনজেকশন নিয়ে চেঞ্জ হয়ে সাইজা সাইজা করে তোমার আবার ভাইয়া না হয়ে তোমার পাশে না জড়িয়ে যায়, শুধু সন্ধির জন্য আমি এই কাজটা করতেছি না। তুমি লুক ওয়াইজ আসলেই তাই। এবার বলো। তো একটা সময় মানে আসলে আমি তখন তার সাথে যখন মানে বেশি জড়িয়ে যাই, তখন আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আচ্ছা আমার তো ফ্যামিলি আছে, বা আমি তো সবই জানতো এগুলো? তোমার সাথে, হ্যাঁ আমার বউ বাচ্চা আছে সব, তারপর তুমি কেন আমার প্রতি আকৃষ্ট হইলা? তো বললো যে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিনই আমার চোখ গরম, মানে বড় হয়ে যায়। গরম আচ্ছা, বড় না রে ফাজি, ও ভুল করে গরম বলেছে। এক্স্যাক্টলি হয়তো সেটাই হয়েছে। তো আমি বললাম যে এই বিষয়টা কেন হইলো? বললো যে না, আমি এখানে যখন যাদের সাথে ডিউটি করেছি এরকম কোনো কিছু আমি কাউকে এরকম মেন্টর হিসেবে পাইনি। তো আপনাকে প্রথমে আমার খুব মানে তোমরা কি কমপ্লিট পড়ো হ্যাঁ। প্রফেশনে? হ্যাঁ কমপ্লিট পড়তে হয়? হ্যাঁ। তাহলে তো খবর আছে। মানে বড় হয়নি, ভুল করে যেটা বলছো ওটাই সঠিক, চোখ গরম হয়েছে। তারপর বলো। তো দেখা গেছে যে আমার ব্যাপারে আমি লাস্ট ও যখন থেকে জয়েন করেছে তখন থেকে আমি 2-3 মাস আমি বলছিল ছিলাম। যে এরকম মেন্টর দেখিনি, আর একটা বলেছে ড্যাশিং লাগতেছিল ফার্স্ট লুকে। তারপর হ্যাঁ। মানে আমাকে যেটা বলেছে সেটা, আমি আমার নিজের প্রশংসা আমার নিজের না না তুমি করো না, আমরা আছি এটার জন্য। হ্যাঁ। তো পরে বলতেছে যে আমি বললাম এরকম কি আর কারো লাগে না? আমার ওই কলিগ ছিল, নাম ধরে বলেছে, রহমান ছিল, শিফাত ছিল, জুলু ছিল, ওদের মনে হয়নি? ওদের মনে হয় না, ওরা তো অনেক, আপনি তো 2 মাস ধরে আছেন, আমি তো 2 মাস পরে জয়েন করছি এসে করোনার পরে, কারণ প্যান্ডেমিক মানে টাইমে তুমি আমি ফ্যামিলির সাথে প্রশংসা না শুনতে চাইলেও বাবজান একটু মিলায় নিছো যে আসলে কত টাইপের ড্যাশিং লাগতেছিল, সেটা শুনবার একদম থরে থরে শোনার একটা আকাঙ্ক্ষা ছিল বটে, রাইট মিথুন? ছিল বাবজান। কারণ আমি এত ডিটেলে যাচ্ছি কেন বাবজান, যেহেতু তুমি অনেক অনেস্ট ভাবে কথা বলো, তো তাই বলতেছি। হ্যাঁ, তারপরে তুমি শুনতে চাচ্ছিলে যে অমুককে তমুককে লাগেনি, আমাকেই লাগলো, তখন কি বললো? বললো যে না, এরকম যদি হইতো তাহলে কি আপনার সাথে আমার এরকম মুভমেন্ট হইতো, তাহলে এত ইন্টিমেট হইতাম। ওকে। তো যাই হোক, আমার পাশাপাশি এলাকায় থাকার কারণে আমার মোটরসাইকেল বা আমার বাইক টান দিলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তাহলে বাইকে তো সেই রকম লাগার কথা, হট রক। তুমি কি পড়ো? হেলমেট টেলমেট এগুলো তো পড়তেই হয়, বাইকারদেরই ফিগার। ওকে, তারপর কি ধরনের বাইক তোমার? মানে ব্র্যান্ডিং করে দিব? ব্র্যান্ডিং করা ঠিক হবে না, সুজুকি মানে এই টাইপের বাইক কেনা, অনেক থাকে না, মানে রেসিং না ক্রুজার টাইপ না, একটু স্পোর্ট টাইপের, স্পোর্টি টাইপ। ওকে, নেক্সট। তারপর তো পরে হচ্ছে যাই হোক, এইভাবে আসলে পরে আমি এটাকে স্কিপ করে যাই। এটা নিয়ে আসলে এত তার সাথে কথা বলে আমি কি করবো? ঠিক আছে, ভালো লাগতেই পারে একটা মানুষকে, কিন্তু পরবর্তীতে যখন জানলো যে আমার ফ্যামিলি আছে বা আমার ছেলে আছে, বউ আছে, বাচ্চা আছে, আমার না, তখনই যাচ্ছে। কারণ আমি আসার আগে, আমি ধরেন জুন মাসে আমি ঢুকলাম, মার্চ মাসে সে লাস্টের দিকে সে ইন্টারনেট ঢুকলো। এই যে গ্যাপটা, তার এই গ্যাপের মধ্যে তার আমি ছিলাম না, কিন্তু আমার ব্যাপারে যে কোনো কথা হয়নি বা কেউ কথা বলেনি তা কিন্তু না। তাকে নাকি বলতো, তার ভাষ্য মতে যে তাকে বলতো যে আপনার কথা আমি অনেক শুনছি, বা এইভাবে বলছে যে আপনি আসলে অ্যাকচুয়ালি প্রপারলি আমি গাইডেন্সটা পাবো,
শিখানোর যে ব্যাপারটা, কিছু আমাদের প্র্যাকটিক্যাল কাজ থাকে, সফটওয়্যারের কাজ থাকে, দ্যাটস অল। আমি দু একটা টেক্সট নিয়ে নিই হ্যাঁ, sure. প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। ঢাকা এফএম 90.4 আমাদের আজকের যে আয়োজন যারা আছেন অলরেডি অনেকে টেক্সট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, শিশির ভেজা সকাল, নাম লিখলে ভালো হয়। হাই আপু কেমন আছেন, যেমনটা জানিয়েছে প্রিয়াঙ্কাকে। আমাদের প্রডিউসারের ক্ষেত্রে খুব বলার উৎস থাকে, আমি প্রায়ই এই টেক্সট গুলো দেখি যে ও কেন সামনে আসে না, ওকে দেখতে চায় অনেকে, এরকম একটা অজানা আকাঙ্ক্ষা কাজ করে। প্রান্ত বাসার যেমনটা লিখেছেন, গুরু কবে সিলেট আসবেন, আমাদের পুরো টিম কোনো একদিন হয়তো সিলেটে পৌঁছে যাব। গুরু আমি দুবাই থেকে শুনছি তোমার হিমেল, ডিয়ার হিমেল খান। হিমেল অনেকদিন পর, কেমন আছিস? অনেক ভালোবাসা তোর জন্য, প্রচুর টেক্সট তোর কাছ থেকে আসতো। ডিয়ার হিমেল খান আমার ব্রেনের মধ্যে, আমার নিউরনের মধ্যে ঘর করে বসে আছে। এখন তাহলে তুই দুবাই, শুনে ভালো লাগলো। দুবাই শুনলে গিফট নিতে মন চায়, কিন্তু আমি কখনো গিফট নিই না, এজন্য বলে দিলাম খবরদার, খবরদার করে বলছি, কোনোভাবে কোনো কিছু যেন আমার জন্য না নিয়ে আসা হয়। এবং প্রচুর টেক্সট, সিলেট কবে আসবেন বারবার করে জানিয়েছেন একজন। এবং গুরুকে আজ সেই লাগতেছে এই কারণে ভালো, কারণ আমি ইন করা ছিলাম, স্মার্ট সিলেটকে দেখেছি যে ইন ছাড়া, তখন মাথায় আসছে যে টি শার্ট মনে ইন ছাড়াই ভালো, এই জন্য তাপ করে ইনটা খুলে ফেলেছি, তখন এই টেক্সটটা এসেছে। দ্যাটস গ্রেট। সবাই প্রচুর প্রচুর টেক্সট করতেছেন, গুরু কবে সিলেট আসবেন বারবার বলছেন। বগুড়াতে, আমার বাসা বগুড়াতে, কিন্তু চুয়াডাঙ্গাতে নার্সিং এ পড়ি। খুশ কুমার লিখেছেন। এনিওয়ে, আপনারা এইভাবে আমাদেরকে টেক্সট করতে থাকুন এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত থাকুন। চোখ গরম লিখে হাস্যজ্জ্বল একটা মুখ দিয়েছেন এফএ সাথী, 1.5 বছর পরে আসলাম। এনিওয়ে, প্রচুর টেক্সট। ওকে, তারপর মিথুন। তো যাই হোক, তার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয় তখন। তো এর মাঝখানে সন্ধি যেই কথাগুলো বললো যে গ্যাপটা চলে আসে, এইখান থেকে গ্যাপ হচ্ছে, ওখান থেকে আমার ফিল আপ হয়ে যাচ্ছে ব্যাপারটা আসলে। একদমই তাই। ঠিক আছে, মানে আমি আসলে সন্ধিকে আমি মনে হয় গত প্রোগ্রামে 5 মাস আগে যখন আসছিল তখন এই কথা বলেছিলাম যে ঝড়ের সাথে সম্পর্কের একটা দারুণ সম্পর্ক আছে। যখন তুমি তোমার মুড সুইং করুক আর যে কারণে করুক মিসবিহেভ করতেছো, তখন ও ওই রিয়াকশনটা নিতে পারতেছে না, ওই জায়গাটা খালি হচ্ছে, ও যে ওই জায়গাটা পূরণ করতেছে তার সাথে সে তখন মুভ অন করতেছে। বলেছিলাম মোস্ট প্রবলি, মনে আছে তোমার? এইটাই ঘটেছিল মিথুনের ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে। এক্স্যাক্টলি তাই। ওকে মিথুন, তারপর আমি কিন্তু বলেছিলাম এই কথা, তুমি শুনেছো কিনা জানি না প্রোগ্রামটাতে, তখন বলেছিলাম এই কথাগুলো। আচ্ছা। ওকে মিথুন, তারপর? ওকে, তো এরকম ভাবে আসলে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস পার হওয়ার পরে, 1 মাসও না, ঠিক 1 মাসের আগেই, এতটাই ফাস্ট আমরা, ঠিক আছে, 1 মাসের আগেই আসলে তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়। তো ওইখান থেকে যখন সন্ধির ডাউটটা হয়, ওর ডাউটটা তখন আস্তে আস্তে 100% ট্রু হতে থাকে। তো একটা সময় বুঝার পরে আমি তাকে ডিনাই করলেও, প্রথমেও ডিনাই করলেও, পরবর্তীতে আমি তাকে বলি যে হ্যাঁ রাইট। তো প্রথমে আমি ডিনাই করলেও পরে আমি তাকে বলি যে হ্যাঁ ইউ আর রাইট, এরকম আছে, এরকম হচ্ছে, এখন আসলে কি করব। পরে সন্ধি আমাকে বলে যে এখান থেকে ফিরে আসবো বা কিছু। তো আমি আসলে ওর কথাটা আসলে শুনতে চাই না। হ্যাঁ, সন্ধি যখন বলতেছে বা ইয়ে করতেছে, তখনও আমি ওর কথা আসলে শুনতে চাই না। আমি তখন একটা মোহে পড়ে যাই, কারণ এই মাঝখান সময়গুলা এই মেয়েটা তার ব্যাপারে সিম্প্যাথি গ্রো করানোর জন্য যা যা করো এমন জিনিসগুলো করেছে বা বলেছে যে তাকে কি পরিমাণ টর্চার করেছে তার এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো এইগুলার পরে না আমি দেখি যে না, ছেলে মানুষ হিসেবে ভাই আমি আসলে একটু ইমোশনাল, যেটা আসলে হওয়ার কথা না। দুইটা বিষয় একসাথে কাজ করছে তাহলে। এক হচ্ছে সন্ধির যে বলতেছিল যে মুড সুইং হওয়ার কারণে, হ্যাঁ, কারণ আমি দেখতেছি যে আমার সাথে এত মিসবিহেভ হচ্ছে, আমি এত মিসবিহেভ নিতে পারবো না, মিসবিহেভ নিতে পারতেছে না, এটা বরাবরই নিতে পারো না, এমনটাই সন্ধি বলেছিল। হ্যাঁ। আর ওইখানে যেহেতু একটা সম্পর্কের সম্ভাবনা থাকছে, ওখানে তুমি সে ভালো লাগাটা এবং সে আবার ইমোশনালি তোমাকে, হ্যাঁ, তার নিজের প্রতি সিম্প্যাথি গ্রো করার জন্য সব মিলিয়ে সম্পর্কটা তখন ওখানে গ্রো করা শুরু হয়েছে। এটা তো আসলে সিম্প্যাথি গ্রো করতেছে বা করার জন্য বলছে, এটা আমি শেষকালে এসে বুঝলাম, মানে ঘটনার শেষে এসে বুঝতেছি, তখন তো আর এটা বোঝা যায়নি। তো যাই হোক, পরবর্তীতে আমি দেখলাম যে না, সে এইভাবে বলতেছে, নিশ্চয়ই তাহলে একটা মানুষের বিরুদ্ধে যে এত বড় ধরনের কথা বলবে তা তো অবশ্যই না, একদম তাই। অবশ্যই তাহলে মনে হয় এরকম কোনো কিছু আছে। হ্যাঁ,
অবশ্যই তাহলে মনে হয় এরকম কোনো কিছু আছে যার কারণে হচ্ছে সে এতটা ভিকটিম। তো এই ভিকটিম বা এই ধরনের সিচুয়েশন হওয়ার পরপরই সে ঢাকায় চলে আসে পড়াশোনা করার জন্য। তো আমি পরে যেটা তার প্রতি আমার সিম্প্যাথি আসলেই গ্রো করে। তো ওখান থেকে আস্তে 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 একটা ভালো রিলেশনশিপের মধ্যে আমরা ঢুকে যাই। তখন মাঝখানে সন্ধিও চলে যায় ভুল করে। সন্ধি আবার ওর সাথেও কথা বলেছে বা যে আমি ভুল পথে আছি, তুমি সরে যাও, এই কথাগুলো ওকে বলা হয়েছে ওভার ফোনে। তো সে যে কথাটা বলেছে সন্ধিকে, এটা আসলে মানে আমিও আসলে মানে থান্ডার্ড হয়ে গেছিলাম ওই টাইমে। বলতেছে যে আপু তুমি কাছে থেকে সংসার করবো, আমি দূরে থেকে সংসার করবো। ও মাই গড। ঠিক আছে, তো ওরা যখন কথা বলে আমি না ওকে কোনো কিছু বলছি না তাকে কোনো কিছু বলছি, কিছুই বলিনি। আমি আসলে বুঝতে পারতেছিলাম না এর মাঝখানে কি হচ্ছে। হ্যাঁ, তো আমি বুঝতেছি যে এটা খারাপ হচ্ছে, বাট আমি নিজেও ফিরে আসতে পারতেছি না, এদিক দিয়ে সন্ধিকেও মানাতে পারতেছি না, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। ওদিক দিয়ে সে বলতেছে যে হ্যাঁ তোমার এই সম্পর্ক থেকে তুমি চলে আসো, আমরা আমাদের মতো করে আবার শুরু করি। প্রথমে অনেকেই ইয়ে করবে, ডিনাই করবে, এরপরে আস্তে আস্তে সবাই মেনে নেবে। তো আমি আসলে এতটাই মোহের ভিতরে আসলে ঢুকে যাই ভিতরে যে মানে আমার সবকিছু সত্যি মনে হইতে থাকে আর কি। হ্যাঁ, যে ভুল ভ্রান্তি কি জিনিস ওইটাই আমার মাথায় নাই। ধ্যান জ্ঞান সবকিছু এটার মধ্যেই। হ্যাঁ, আর তখন একটা রাগ চেপে বসছে যে মানে কেন হবে না, হ্যাঁ কেন হবে না। এই রাগটা যখন চেপে বসছে তখন আর আমার কাউকেই ভাল লাগতো না, কোনো কিছুই মানতাম না। কে মুরব্বী, কে বয়োজ্যেষ্ঠ, কে ছোট বড়, কোনো কিছুই না। আমি যেটা করতাম সেটা আমার কাছে আমি একমাত্র ট্রু। হ্যাঁ, সেটা আমার অবশ্যই ভুল, আমি বলতেছি না যে সেটা আমার তরফ থেকে যায় খুব ভালো কিছু, না না, সেটা আমার জন্য ভুল। মানে ওইটার মধ্যে ইনভলভমেন্টসটা এতটা বেশি ছিল যে কোনটা ভুল কোনটা সঠিক ওটা বোঝার যে হ্যাঁ ক্যাপাসিটি সেটাই আমার লোপ পেয়ে গেছে। হ্যাঁ, তো পরে যাই হোক একটা সময় সন্ধি চলে যায় বাসা থেকে। আমি অফিস করে এসে দেখি যে বাসায়ও নাই। তো এটা বোঝার জন্য আমার রুমে ঢুকতে হয় নাই, আমি দরজার সামনে থেকেই বুঝছি, কিভাবে? মেইন গেট থেকে আমি বুঝতে পারছি। এই যে একটা আলাদা ফিলিংস, এই যে একটা অজান্তে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিয়ে দিল যে আমার ঘরটা ফাঁকা হয়ে গেছে, তাই না? কিভাবে হয় এটা, কিভাবে বুঝলেন আপনি? আমার জন্মলগ্ন থেকেই তো আমার বাসায় আমি। তো আমার বাসায় যদি ধরেন যে বাইরেও যদি জুতা না রেখে কেউ ভেতরে ঢুকে, তাও বুঝতে পারি যে আমি বাসায় এখন মানে কেউ একজন আছে, বাইরের কেউ আছে। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আসলে আমার মানে বুঝতে পারে যে ও বাসায় নাই। তো ও যখন দেখলাম যে বাসায় নাই, তখনই হচ্ছে আমি ঢুকে কনফার্ম হলাম যে হ্যাঁ বাসায় তো নাই, দ্যাট মিনস চলে গেছে। তো এর মাঝখানে আসলে ওকে অনেক ব্লেমিং করি, আমি অনেক কিছু নিয়ে ব্লেমিং করি, যার কারণে ও বুঝতে পারার পরেও আমাকে বলছে সরি, তোমার যেসব ব্লেম গুলো আছে বা যেসব কমপ্লেন্টস গুলো আছে আমার উপরে, তার জন্য আমি সরি। আসলে ওই মুহূর্তে তো আপনার কাছে সারেন্ডার করা ছাড়া ওর তো কোনো ওয়ে নাই। হ্যাঁ, কারণ ওর কাছে কিন্তু কোনো প্রুফ নাই, দ্যাটস ওয়াই আমার কাছে কিন্তু মানে নিজে আসছে। তো যাই হোক, ওই দিন আমি বাসায় গিয়ে দেখি যে আমার বউ বাচ্চা নাই। তো খুব কষ্ট পাই আমি, যে তখন মনে হইতে থাকে যে আসলে আমি কি করলাম। আর আছে না, একবার গেলে বোঝা যায় যে না চলে আসবে, কিন্তু গেলে কি ধরনের যাওয়াটাতে বোঝা যায় যে না এবার মনে হয় না আসবে। এরকম একটা ফিল আমার তখন আসলে কাজ করতেছিল যে এবার মনে হয় না আর আসবে। আর আমি আমার ওই ফ্যামিলিতে, সেকেন্ড ফ্যামিলিতে আমি আসলে আমার ফেস কি করে, মানে আমি কিভাবে ফেস হব, হ্যাঁ সেই বিষয়গুলোও তখন আমার খুব মাথায় নখ দিচ্ছিল। হ্যাঁ, মানে তখন থেকেই আমি আসলে লজ্জিত। আবার এদিক দিয়ে দেখা গেছে যে মেয়েটার সাথে আমি জড়িয়ে যাই, তার ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে তার মেঝো বোন, তার আরেকটা কাজিন বোন, ওদের সাথে আমার পরিচয় হয়। হ্যাঁ, আমি মাঝখানে এর মধ্যে ওদের বাসায় আসা যাওয়া করা শুরু করি বনশ্রীতে। ওই বাসায় আমার অ্যাক্সেস দেওয়া হয়।
আচ্ছা, ঠিক আছে। সে তো ব্যাচেলর থাকতো, হ্যাঁ, মানে- আমি জানতাম যে সে সিঙ্গেল। হ্যাঁ, আমি জানতাম যে সে তার কাজিন, ফিমেল কাজিনদের সাথে থাকতো বা আরো কিছু রুমমেট আছে। বাট 1 মাস পরে আমি জানি যে না, সে একটা বাসা ভাড়া নিয়ে থাকে 2 রুমের, যেখানে এবং সে তারা- একাই থাকে? সে আরেকটা সে একটা মেয়ে কাজিনের সাথে থাকে। আচ্ছা আচ্ছা। প্রথমে আচ্ছা, জানতাম আচ্ছা। যে কয়েকজন মিলে থাকে, পরে হ্যাঁ, জানেন যে 4 জন থাকে আমি জানতাম, সরি 3 জন থাকে আমি জানতাম। এরপরে জানলাম যে না, সে থাকে, সে তার কাজিন থাকতেছে এবং তার সিস্টার্সরা মাঝে মাঝে আসতেছে এখানে, এসে অনেকদিন ধরে থাকে। সো ফার্স্ট টাইম আপনি তার বাসায় ঢুকছেন, নিশ্চয়ই আমরা সবাই গেস করতে পারছি এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল আপনার জন্য, তাই না? একটা মেয়ে, একটা ব্যাচেলর মেয়ে, সে তার কাজিনদের নিয়ে থাকে, এমন একটা বাসায় যাচ্ছেন। গুরু আসলে আমরা বাকিটা শুনি প্রিয়াঙ্কা। ইন দ্য মিন টাইম আমরা কয়েকটা কমেন্ট পড়ে ফেলি। শিওর, কয়েকটা কমেন্ট তো নেওয়াই যায়। আচ্ছা, না, আমরা খুব ক্রুশিয়াল একটা জায়গায় ছিলাম। আচ্ছা, আইমান কান্তা লিখেছেন, আই ডোন্ট গেট দ্য স্টোরি প্রপারলি, প্লিজ এখন পর্যন্ত স্টোরিটা যতটুকু হচ্ছে তার একটা সামারি করো প্লিজ। ওকে, ঠিক আছে। যারা যারা আচ্ছা, যারা আমি একটু বলে দিই, আমরা শুরু থেকে কান্ত আপনি দেখছেন কিনা জানি না, শুনছেন কিনা জানি না, আমাদের সঙ্গে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিথুন এবং সন্ধি। সন্ধি গত 5 মাস আগে আমাদের এই ভালোবাসা বাংলাদেশের প্ল্যাটফর্মে এসেছিল। সন্ধি তার গল্প শুনিয়েছিল, আমরা শুরুতে সেটা নিয়ে কথা বলেছি, এবং সন্ধির গল্পটা ছিল আসলে মিথুনকে ঘিরে। মিথুনের যে কর্মকাণ্ডগুলি ঠিক এই মুহূর্তে আমরা যা শুনছি, এটাই আসলে সন্ধি সেই সময় সেটা তার সম্পূর্ণ কিছুটা জানা ছিল, কিছুটা ধারণা ছিল, এভাবে হ্যাঁ, আমাদের তার সঙ্গে point শেয়ার of করেছিল। view থেকে রাইট রাইট। বলেছিল আজকে আমরা আমাকে। একেবারে রিভার্স একটা ভিউতে, রিভার্স পয়েন্ট অফ ভিউতে আমরা গল্পটা শুনছি। আজকে আমরা মানে যেটা হচ্ছে অরিজিনালি যেটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথুনের যে পয়েন্ট অফ ভিউ, ওই ভিউটা থেকে রাইট। আমরা আসলে গল্পটা সঙ্গে থাকুন, আশা জানছি। করছি বুঝতে পারবেন। একদম। ওকে মিথুন, ঠিক ওই জায়গা থেকে ওই ঘরে ঢুকতেছে। স্টোরিটা এতটাই কমপ্লিকেটেড, একটু বুঝতে সবার একটু হয়তো বা ধরতে একটু সময় লাগতেই পারে। ওকে, ওই ঘরে যাচ্ছ যেখানে আমি ওই ঘরে গেলাম, তো প্রথম যেদিন অর্থাৎ গেলাম, মেয়েটি একাই থাকতো অলমোস্ট, একজন শুধু কাজিন সিস্টারের কথা বলছে, কাজিনের ছড়াছড়ি এখানে, যাই হোক কাজিন সিস্টার একজন, আর কেউ না। ওই একজন কাজিন সিস্টার থাকতো, আর পাশে ঘরে তার রুমমেটরা থাকতো, অন্য Okay. রুমমেটরা। এবার ওই রুমে তুমি ঢুকতেছো এই মুহূর্তে। হ্যাঁ, আমি যখন গিয়েছি তখন ওই পাশে কেউই ছিল না, এবং সেটা ছিল রোজার ঈদের কিছুদিন আগে। মানে এরকম একটা সময়। হ্যাঁ, মানে ওই টাইমে হচ্ছে মানুষ ঢাকা ছাড়ার সময় আর কি, যারা ঢাকার বাইরে রোজার ঈদ করতে চায় ওই টাইমে। তো তার বাসার সবাই চলে গিয়েছে, সে শুধু রয়ে গেছে স্পেশালি ফর মি, যে সে আজকে রাতে সামহাও হয়তোবা ট্রেনে অথবা বাসে অথবা প্রাইভেট কারে সামহাও সে যাবে, সেটা আগেই সে ঠিক করে রেখেছে, যার কারণে আসলে ওই যে সময়টুকু, ওই সময়টুকু সে আমার সাথে স্পেন্ড করবে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে রাতের বেলা তার গাড়ি থাকে, আমি বাসে গিয়ে আসলে কাউকেই পাইনি। তো রাতের বেলা তার রংপুর যাওয়ার জন্য আসলে বাইরের কারোর সাথে বাই ফেসবুক বা গ্রুপের মাধ্যমে কোনোভাবে সে হয়তো বা হায়ার করে বা শেয়ারিং আর কি, যে একটা গাড়িতে 10-15 জন যাচ্ছে বা 10 জন যাচ্ছে, সে তার মধ্যে একজন কিছু টাকা শেয়ার করে একসাথে যাবে। আমি সেই জায়গা পর্যন্ত তাকে লিফট দেই ওই দিন রাতের বেলা। তাহলে বাসায় গেছিলে শুধু ব্যাগটা নেওয়ার জন্য, যে বের হয়ে তুমি গাড়িতে করে? না, আমি বাসায় প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় থাকি। ওকে, তো যাই হোক, এটার পরে সে, এটা তো ঈদের আগে কাহিনী, ঈদের শেষ, ঈদের পরে ঢাকায় আসার পরে আবার সে একই রুটিন অফিসিয়াল কাজকর্ম। তো যাই হোক, মেইন বিষয় এইগুলো হচ্ছে জাস্ট খালি আমি ওভারভিউটা দিলাম, একটা ইন্ট্রো আমি আপনি বলতে পারেন, একটা ইন্ট্রো দিলাম আসলে বিষয়টা। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যখন আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাই বাসা যাওয়া, তখন আমি বাসার যেই ইন্টেরিয়র পরিবেশটা, এনভায়রনমেন্টটা, সেটা আমি একটু ডাউট করতে থাকি। বাসার পরিবেশটা একটা সংসারের মতো, এটা একটা মেস বাসা হইতে পারে না। মানে অনেকটাই গোছানো, অনেকটা না, পুরোটাই গোছানো। হ্যাঁ, একটা সংসার যতটুকু গোছানো হ্যাঁ, থাকে, একটা সংসার যতটুকু গোছানো থাকে, একটা মাস্টার বেড, সেই রুমে আলমারি আছে, সেই রুমে ওয়ার্ড্রোব আছে, টিভি আছে। অর্থাৎ বিষয়টি কি এদিকে যাচ্ছে যে সন্ধির যেমন কষ্টের কারণ হচ্ছে তুমি, ঠিক সেই রকমই
আরেকজনের কষ্টের কারণ ওই মেয়েটি, ব্যাপারটা কি এরকম কোনো বিষয়? না না, এরকম না। তাহলে বলো তো, একটু ব্যাখ্যা বলো, ডিটেল করো। তো আমি যখন এইভাবে আস্তে আস্তে মানে চোখটা ঘুরাই দেখি যখন, যে না বাসাটার মধ্যে হচ্ছে মানে সেট আপটাই অন্যরকম। এই মাস্টার বেডের সেট আপ একরকম, ওই রুমের সেট আপটা আরেক রকম। ওই রুমের সেট আপটা হচ্ছে গেস্ট রুমের মতো। তো আমি বললাম যে এইখানে তুমি থাকো, তোমার কাজিন বোন থাকে, আই আন্ডারস্ট্যান্ড, বাট ওই রুমটাতে কে থাকে? বলছে ওই রুমটাতে আমার আরো 2টা আপু আছে, ওনারা থাকে, আর মাঝে মাঝে ওনারা যখন থাকেন ওনারা চলে যাবে, আমার বোন এসে এখানে থাকবে। ওকে ফাইন। তো যাই হোক, আমি প্রথম দিন রিলিজ দিই এই ডাউট থেকে। তো রিলিজ দেওয়ার পর এই মাঝখানে তো ও তো নাই, ওর সাথে আমার মাঝখানে যোগাযোগও নাই, কিন্তু ও অনেক ধরনের তথ্য ওই বাইরের মানুষ কারোর সাথে বা ওদের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে অনেক ধরনের তথ্য কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলছে, যেটা আমার কানে আসতো, হয় ও থ্রুতেও আসতো, আবার দেখা গেছে থার্ড পার্টি বা মিডিয়া হয়েও আসতো। তো আমি কোনোটাই আসলে কানে নিইনি, ঠিক আছে, কোনোটা কানে নিইনি। আমি বলছি না, যদি এরকম হয়েও থাকে কেন হচ্ছে আমার, তাহলে এটা আমার নিজেকে ফাইন্ড আউট করতে হবে। আমি প্রথম থেকে বলতেছি যে আমি রং করতেছি, আমি জানি আমার রংটাকে অন্য কেউ প্রুফ করতে পারবে না, বা দেখাই দিলেও আমি দেখবো না। মানে ইগো টাইপের হ্যাঁ, একটা হ্যাঁ। কিছু তো কাজ করছে হ্যাঁ, ওই আমার সময়টা। একটু ইগো বেশি আছে। আচ্ছা, না এটা আসলে ঠিক আছে। একটা মানুষের থাকে ইগো। হ্যাঁ, তো আমি দেখতেছি যে না, সবাই আমাকে রং প্রুফ করতেছে, আমি আমার নিজেকে যেদিন রং প্রুফ করবো সেদিন আমি মানবো, ঠিক আছে, আমি অন্য মানে কারো রং ততক্ষণ প্রুফ থেকে করবো ততদিন না। পর্যন্ত আপনার ভুলগুলো আপনার কাছে কারেক্ট মনে হচ্ছিল, ঠিক না, মনে হচ্ছিল। কারেক্ট Correct তো মনে মনে হয়নি। ও ভুলের মধ্যেই ছিল, আমি ভুলের মধ্যেই ছিলাম। বাট ওই ভুলটা কন্টিনিউ করতেছিল। হ্যাঁ। বাট কখন ভুলটা ফিরে ভালো- আসবে, ভালো লাগছে। ভালো মানে কি কখন ফিরে আসবে সেই সিদ্ধান্তটা তখনই নেবে যখন সে কনভিন্সড হবে, এরকম কিছু বলতে যখন চাই। আমি আমার এই যে যেমন আজকে আমি সবার সামনে এই আমার ব্যাপারগুলো বলতে তার মানে সে আসছি। কনভিন্সড, বিধায় সে ফিরে আসছে এবং সেগুলো সাহস করে বলতেও পারছে। আমি যখন আমার নিজেকে কনভিন্স করব তখন আমি অনেক কিছুই করতে পারবো। ওকে, তার যখন অন্য কেউ বলবে আমাকে কনভিন্স করে, তখন আমার কাছে সেটা তার দায়িত্ব থেকে সে করছে এতটুকুই মনে হবে। মিথুন ক্লিয়ার। তারপর তো পরে হচ্ছে আমি এইভাবে যখন আস্তে ধীরে যাওয়া আসা শুরু করি, তো একদিন আমি আসলে আচ্ছা মাঝখানে একটু বলি যে তার কাজিনের যে বিষয়টা ছিল, যে এই ছেলেটা তাকে নামিয়ে দিয়ে আসতো, বগুড়া রয়েছে। হ্যাঁ, এই ছেলেটা ইন দ্য মিন টাইম সে মিরপুর থেকে বাসা চেঞ্জ করে বনশ্রী চলে আসে। আমি বললাম বনশ্রী চলে আসে কোন বাসায় উঠছে বা কোন ব্লকে উঠছে? বললো যে আমি যেখানে থাকি তার অপোজিট বি ব্লকে উঠছে, মেয়েটা ডি ব্লকে থাকে, সে উঠেছে, ছেলেটা হচ্ছে বি ব্লকে উঠেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন তো তাহলে যাওয়া আসা ভালোই হবে, সমস্যা কি? ও বেচারা হয়তো বগুড়ায় গেছিল দই টইয়ের ব্যবসা করে, ফাইনালি জোরে সোরে ফিরে এসেছে। মিরপুরে আর থাকবে না, নিকেতনই থাকবে, আবার বি ব্লকেই থাকবে, পাশে বনশ্রী। মনশ্রীতে থাকবে, পাশের বাসায়। হ্যাঁ, তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট যেহেতু প্রথমে সে তুই হাসতেছিস কেন রে, টিউবলাইট? তারপর তোর প্রডিউসারে তো হাসে কেন? তারপর মিথুন তাই আমি বললাম যে তোমার ও আমাকে মাঝখানে একটা কথা বলেছিল যে ওর এই কাজিন ওকে খুব পছন্দ করে। এইবার প্রথম আসলো কাজিন পছন্দের ব্যাপার, আগে তো শুনোনি কখনো। না, আগে বলতে হচ্ছে যে আমার সাথে এই ধরনের ইয়ে আসা আগে আমাকে বলেছে। তার প্রথম কাহিনীটাই ছিল এরকম যে হ্যাঁ, কাজিন দিয়ে আসে নিয়ে আসে একটা দায়িত্ব আছে, বাট পছন্দের কথা পছন্দের কথা, হ্যাঁ আচ্ছা, আমি এটা স্কিপ করে Okay, গেছি। okay. আচ্ছা, ছেলেটা তাকে পছন্দ করে, কিন্তু ও কাজিন দেখে এই ধরনের কোনো পাত্তা টাত্তা কোনো কিছু দেয় না, দেয় না। ঠিক আছে, যে ফ্যামিলির ভিতরে কখন এই ধরনের কোনো কিছু সম্ভব না, দ্যাটস ওয়াই। আমি বললাম যে ঠিক আছে, সে পছন্দ করে, তুমি না পছন্দ করলে হয়েছে, ঠিক আছে, যাওয়া আসা করতেই পারো, এটা মানে বড় কোনো ধরনের কোনো কিছু না। তো যাই হোক, তো আমি দেখলাম যে ওরা যে বাসাটা থাকে সেই বাসার নিচে পার্কিং এ ছেলেটার বাইক থাকে। তা আমি বললাম যে বাইক এখানে রাখে। তো প্রথমে আমাকে যেটা বললো যে মাঝে মাঝে যখন আমাদের বাসায় আসে ওর অ্যাক্সেস ছিল, ওর নাকি অ্যাক্সেস আছে। তো যখন দেখলাম যে লেগে না, আমি যখন জিজ্ঞেস করলাম বললো যে মাঝে মাঝে এখানে আসে, খাবার দাবার এখানে খায়, একলা একটা ছেলে মানুষ একটা মেসে থাকে, রান্না বান্না তেমন কষ্ট পারে হয় না, তো। কষ্ট হয়, আমাদের এখানে খায়। আচ্ছা ঠিক আছে। আমার তো ওই কষ্ট হয় কোন লাগে।
তো এই ছেলেটা একা একা থাকি, নিজে আমার কাপড় বাসায় ধুই, চলে আসেন ভাইয়া। ঘর ঝাড় দিই, ওই কেউ তো বলে না যে তোর আলু ভাতের ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছে। না, আমার বাসায় চলে বাট আসেন। তুমি যখন এই গল্প করতেছো তখন আমার এক্স্যাক্টলি ঘর কেন এত বেশি সাজানো, সংসার টাইপ, ওইটা কেন ব্রেনে ব্লিঙ্ক করতেছে, আমি খারাপ তাই নাকি ওখানে এই গল্পটার মোড়টা ওখানে। মোড়টা ওখানে আছে, ঠিক জায়গায় গেছি। আসো। তো যাই হোক, এর মধ্যে আমি যখন চার্জ করি যে বাইক এখানে কেন থাকে, তো বলছে বাইক এখানে থাকে বিকজ অফ বাইকে ও বনশ্রীতে আসার পরে বাইক এখানে ভাড়া রাখি আর কি, পার্কিং এ। তো এইভাবে করতে করতে একদিন দেখলাম বাইকের চাবিও থাকে ঘরে। হুম। আমি বললাম বাইকের চাবি থাকে ঘরের ভিতরে, এটা আবার কেমন ধরনের। বলছে বাইক যখন দিয়ে যায় রাতের বেলা ওই আমাদের এখানে চাবিটা দিয়ে রাখে বিকজ অফ মেসেজ এখানে থাকে ছেলেটা, ওখানে হচ্ছে আরো অনেক নানান ধরনের ছেলেপেলে থাকে, ওই কি জানি চুরি হয়ে গেছে ওর, এই কারণে এরপর চাবি যেন থেকে না চুরি হয়। চাবি, কাগজ বা তার ল্যাপটপস, মানে ভ্যালুয়েবল থিংস যাতে চুরি না হয়, দ্যাটস আমাদের বাসায় রাখে। তাই আমি বললাম, ও মাঝখানে ওর বোনের সাথে, যে বোনের কথা, মানে যে বোনের সাথে সে থাকে অ্যাকচুয়ালি, যে বোনের কথা সে বলতেছিল, আমি কি নাম বলতে পারবো? নাম বলা দরকার নেই, কাজিন Okay. সিস্টার। Okay, cousin sister, okay. জমে গেছে। আচ্ছা, কাজিন সিস্টারের সাথে যে থাকতো, তো ওর মুভমেন্টটা আর ওই ছেলের বনশ্রী আসার পরে যে মুভমেন্টটা এট এ টাইম সেম থাকতো। ধরেন ছেলেটা যখন ছেলেটা মাঝখানে আমাদের অফিসে ইন্টার্ন হিসেবে জয়েন করে, আচ্ছা। দ্যাট মিনস আমি সেখানে অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি, মেয়েটা ইন্টার্ন, ছেলেটাও ইন্টার্ন, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা এইভাবে। তো আমি দেখলাম যে তার প্রতি যখন ওইখানে আসে তখন তো তারা তো আমার ক্লোজ, এবং আমি পার্মানেন্ট হওয়ার কারণে আমি অনেক জায়গায় আমার অনেক এক্সেস ছিল অফিসে, যেটা ওদের ছিল না, এজ এ ট্রেনি ওদের থাকার কথাও না। তা আমি যে ধরনের নিউজগুলো বা ঘটনাগুলো আমি শুনতাম অফিসে, হয়তো যে এতটা তো এরকম হওয়ার কথা না কাজিনদের সাথে। তো যাই হোক, পরবর্তীতে যখন বাসার এই যে তো সেটআপ, ওরা যখন মিশতো, চলতো, অনেকের কাছে শুনতা, হ্যাঁ কাজিন সিস্টার ব্রাদার হলে তো এমন হওয়ার কথা না যেমনটা শুনতা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। একটা আছে না যে বড় ভাই ছোট বোনকে গাইড করতেছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। বাট অনেকের কাছে শুনতে তা মনে হতো না। ওকে, তারপর হ্যাঁ, তা মনে হতো না। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে যখন আমি বাসায় এই বিষয়গুলো যখন আমি দেখলাম যে তার বাসার সেট আপটা হচ্ছে একটা সংসারের মতো, তখন আমি জিজ্ঞেস করতাম যে এত কিছু কিভাবে। তো বলতো যে আমরা তো আস্তে আস্তে 2-4 বছরে এগুলা, 2 বছরে এগুলা আসলে বানানো হয়েছে। বাবা টাকা পাঠাইতো, বাবা দেশের বাইরে থাকে, সৌদি থাকে, তো ওখান থেকে টাকা মানে ও পাঠাইতো। গুছাচ্ছে, মানে গুছানো টাইপের মেয়ে। একদম গোছানো। একজন মিথুন ঢুকলে বা একজন আবির ঢুকলে কোন রকমের অগোছালো না হলে সেদিন থেকে যেন সংসার স্টার্ট হ্যাঁ, হয়ে যায়। এবং আমি যখন ঢুকতাম ওখানে আচ্ছা, আমার কি হয়েছে? বাবজা, তুই বলে কিছু নিস না, আমার আজ কিছু একটা হয়েছে। ওকে, অনেক গোছানো। তারপর আচ্ছা, তো আমি যখন ঢুকতাম এতটাই গোছানো থাকতো যে ওখানে ছেলে মানুষের কোনো কিছুই থাকতো না। একটা কিন্তু সংসারের সব আছে। হ্যাঁ, একটা শার্ট, প্যান্টস, কোনো কিছুই থাকতো না, কোনো কিছুই না। তো ভিতরে যে আলমারিটা ছিল 2 পার্টসের, তো একটা পার্টস খোলা যেত আর একটা পার্টস অলওয়েজ লক থাকতো। তাই আমি বলতাম যে আলমারি দেখি খালি একটাই খোলো, আর একটা কি হয়েছে? ওইটা আমার কাজিনের, ও কখনো এগুলা ধরাধরি পছন্দ করে না, ও লক করে চাবি নিয়ে যায়। ও ওখানেও কাজিনের? আচ্ছা। হ্যাঁ। তো বলছে আচ্ছা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো এইভাবে আমার সাথে এই ওদের আমাদের অফিসে ওদের ইন্টার্ন হওয়ার সুবাদে ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়, আমরা আসা যাওয়া করতাম, হ্যাঁ, একসাথে চা খাইতাম রাস্তায়, ঠিক আছে। কিন্তু ওই যে আমার মাথায় এটা হিট করছে যে এটা তোর কাজিন, বাট সে যেটা করতেছে যে সে একেও বোকা বানাচ্ছে, আমাকেও বোকা বানাচ্ছে। তুমি ক্লিয়ার হয়ে গেলে যে ওখানে সম্পর্ক একদম। না, আমি আস্তে আস্তে গেস করা শুরু করি। ওকে। তাদের আস- অ্যাটিটিউড, হ্যাঁ, অ্যাটিটিউডে আস্তে আস্তে গেস করা শুরু করি। তো একদিন আমি এদের সাথে নিউ মার্কেট যাই, এরা শপিং করবে, আমার হাতে সময় ছিল, আমি ওদিন আবার এক জায়গায় ব্লাডও দিয়েছিলাম আশপাশে বার্ডেম হসপিটালে। তো ওখান থেকে আমি আবার ওদের সাথে জয়েন করি, ওরা ইনভাইট করলো, দ্যাটস ওয়াই আমি ওখান থেকে বার্ডেম থেকে নিউ মার্কেটে জয়েন করলাম ওদের সাথে।
তো ঘুরতে ঘুরতে একটা প্রাককালে দেখলাম যে এরা, আমি তো পেছনে পেছনে, এরা দুজন যে সামনে যেভাবে ঘুরতেছে তাতে আমার মনে হয় না যে দে আর কাজিনস। ওকে ফাইন। তো ওই সময় আমি সামহাও, ওই সময় না, আমি পরে আমি চার্জ করি এটা। তো বলছে এরকম হইতেই পারে, অস্বাভাবিক কি আছে? আল্লাহ, অস্বাভাবিক কিছু নাই, বাট কিছুটা অস্বাভাবিক তো আমার চোখেও আছে। হ্যাঁ, দুনিয়াতে তো তুমি আগে আসো নাই, আমি আগে আসছি, এইভাবে বলতাম। তো যাই হোক, শর্ট করে বলি, সেটা হচ্ছে যে যখন ওর বাসায় যাই, আবার বাসায় যাওয়ার পরে আমি একদিন এর মাঝখানে, এর মধ্যে ছেলেটা আবার বগুড়া যায়, তার বাড়িতে যায়। তো টাকা নিয়ে আসতে দইয়ের বিজনেস করে। এর মাধ্যমে এর মধ্যে তার মেঝো বোন বাসায় ছিল, তার মেঝো বোন সবকিছুই জানতো, তার মেঝো বোন সবকিছুই জানতো এবং সে অ্যালাউ করতো সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তোমার নজরে কিছু আসছে এই আসা যাওয়ার পথে? হ্যাঁ, আমি সেটাই এখন সেটা তো start ডিরেক্ট করতেছি। চলে জি, যাবে। জি। হ্যাঁ, তো এখন যখন হচ্ছে আমি ওই দিন গেলাম, ছেলেটা যাওয়ার পরবর্তী দিনই আমি সকালবেলা যাই। যাওয়ার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে অ্যাজ ইউজুয়াল আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুই। এর মধ্যে ও আর কি টিউশনে যায়, সেম বিল্ডিং এ 4 তলায় টিউশনে যায়। ওই মেয়েটি, হ্যাঁ তুমি ওখানে খাওয়া দাওয়া করলে? হ্যাঁ, কি তরকারি খাইছিলা? সেটা তো ভাইয়া মনে নেই কি খাইছিলাম, সেটা আসলে মনে থাকলে বলতাম। না মনে নাই, যা খাইছি খেয়ে ঘুমাচ্ছ তুমি ওখানে, রেস্ট নিচ্ছ? না, আমি রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছি না। রেস্ট নিচ্ছ। তো পাশে ও আমি গেল দেখলাম যে টিউশনের ল্যাপটপটা, জন্য। হ্যাঁ পাশে দেখলাম যে ল্যাপটপটা পড়ে আছে। তো আমি বললাম, আমি ল্যাপটপটা একটু গোতাই, ল্যাপটপটা একটু অন করি দেখি। আমার তো ডাউট তো শুরু হয়েছে, তো আমি ভাবলাম যে ল্যাপটপটা আমি দেখি। তো ল্যাপটপে আমি হাতে নেওয়ার সাথে সাথে ওর মেঝো বোনটা ওকে সামহাও জানায় যে আমি ল্যাপটপ হাতে নিছি। ও দৌড় দিয়ে 4 তলা থেকে 6 তলা চলে আসে, তখন 5 মিনিটও সময় নেয় নাই। চলে আসার পরে সে বলতেছে যে ল্যাপটপ ধরতে হবে না। বলছে কেন ল্যাপটপ ধরতে হবে না? ল্যাপটপে কি পাসওয়ার্ড দেওয়া? হ্যাঁ পাসওয়ার্ড দেওয়া। কে পাসওয়ার্ড দিছে? ছেলেটা পাসওয়ার্ড দিয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া না, এটা আমি খুব ভালো করে জানি, আর পাসওয়ার্ড কিভাবে ব্রেক করতে হয় এটা আপনি আমার শিখাইতে আসেন না প্লিজ। তো পরে বলছে না, এটা আমি আগে আসি, পরে আসি, তারপরে একসাথে আমরা ল্যাপটপ দেখবো। বলছে নো, আমি তো একলাই বসে আছি, কি করবো, আমি ল্যাপটপে একটু গুতাই, এটা অপারেট করি ল্যাপটপ, সমস্যা কি? তারপরে সে আবার চলে গেল। আমি আমার ওই ল্যাপটপটা আমার কাছেই আমি রাখি তখন, যে না আমি ল্যাপটপ দিব না, আজকে যাই হয়ে যাক। আমি তো বুঝেই ফেলছি যে কাহিনী অন্য কিছু আছে। তো যাই হোক, সে চলে যায়। চলে যাওয়ার পরে আমি ওই ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে ল্যাপটপটা অন করি। অন করার পরে ফেসবুকটা ওপেন করি। ফেসবুকটা ওর ফেসবুকটা হচ্ছে আপনার ইয়ে করা ছিল না, লক ছিল না, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না, সরাসরি লগ ইন হয়ে গেছে। তো ওখান থেকে আমার যা দেখার আমি দেখি। তারপর সে আসলো, বুঝলো, আমি জিজ্ঞেস করলাম যে কেন এই ধরনের জিনিস করা হইলো। আপনি কি দেখেন আসলে exactly? আমি দেখি যে তার যাকে কাজিন বলতেছে, ছেলেটা তার কাজিন না। এক, সেকেন্ডলি হচ্ছে ওই ছেলেটা ওই যে মেয়েটা সিস্টার কাজিনের কথা বলতো ওর সাথে থাকে, এরকম সিস্টার কাজিন কেউ নাই ওই বাসায়, মানে ওইটার কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, ওই ছেলেটাই থাকে ওই বাসায়। এবং আসলে বাসায় ঢুকতে পৌঁছে তো মানুষের সুর এক থাকে, সুর এক তো নিয়ে আলমারিতে ঢুকানো যায় না। হ্যাঁ, তো সুর এক জায়গায় থাকে। তো ওখান থেকেও আমি কিছু হিন্টস পাই। আমি বললাম যে এইসব জুতা টুতা তো আসলে মানে কেন এখানে, কেন জুতাও কি হচ্ছে মানুষ চুরি করে নিয়ে যায় নাকি? এটা কি মসজিদ নাকি না মেসে থাকে, কোনটা? তো পরে বলতেছে যে না আসলে ব্যাপারটা এরকম না, এরকম। আমি দেখো, আমি সবই বুঝতে পারি, হ্যাঁ বুঝতে পারি বিধায় আমি আজকে এখানে। ও বাই দ্য ওয়ে, যখন আমি এর মাঝখানে আসলে আমি অনেক কিছু ধরতে পারি, তার মিথ্যা বলা, তার সবকিছু আচরণগুলো আমি যখন ধরতে পারি, তখন আমি জিজ্ঞেস করি যে ছেলেটা বগুড়া কখন যাবে। তো সে তার নিজের মোটরসাইকেল নিয়েই সে চলে যায় বগুড়াতে। তো যার কারণে সে একটু আর্লি মর্নিং বের হয়। আর্লি মর্নিং বলতে হচ্ছে ফজরের নামাজের পরপরই বের হয়। তো ওই টাইমে সামহাও যেহেতু আমার এলাকায় বা আশপাশের এলাকায় থাকে, তো আমি কোনো একজনকে আমি একটু দেখতে বলি যে এই টাইমে এরকম একজন বের হবে, তার সাথে কি আরেকটা মেয়ে বের হয় কিনা। কারণ আমাকে যেটা বলা হয়েছিল যে ওই সিস্টার কাজিন
এবং এই ছেলেটা তারা ভাই বোন। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনি এর আগেও তার কাজিনকে বা তার বোনকে দেখেছেন, ওইটা হচ্ছে তার মেজ বোন। হ্যাঁ মানে তার আপন বোনকে দেখেছেন, কিন্তু কখনো সিস্টার কাজিনকে দেখেন নাই। বিষয়টা এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, তো এর মাঝখানে ওর বার্থডে পড়ে। তো বার্থডেতে আমি একদিন জিজ্ঞেস করি যে আজকে তো তোমাদের বাসায় অনেক গেস্ট আসবে, তোমার বার্থডে যেহেতু, তো সবার সাথে সেলফি তুলো, তোমার কাজিন সিস্টার যে আছে তার সাথেও সেলফি তুলো, দেখবো আমি তো চিনি না, সবাইকে চিনি বলে চিনি না। অনেকক্ষণ পরে তার ছোট আর একটা কাজিন সিস্টার সে আমাকে ফোন দিছে, বলতেছে ভাইয়া তুমি কি এমন বললা যে আপু তো রাগ করে ওকে অনেক ঝাড়ি দিছে, অনেক বকা দিছে। তো তখন আমি বুঝতে পারছি যে এরকম আসলে কেউ নাই। তো ওই সময় থেকে আমার মাথা ভিতরে মানে আটকে থাকে যে না, এটাকে আমি বের করব যে সে মিথ্যা বলতেছে। তো তখনই এরপরে যখন বগুড়া যায়, ওই সকালবেলা আমি কাউকে ইনসিস্ট করি বা রিকোয়েস্ট করি যে এরকম একটু খোঁজ রাখতে, যে দেখেন তো বাইকে 2 জন যায় কিনা, একটা ছেলে একটা মেয়ে বের হওয়ার কথাই বাসার থেকে। তো সে আমাকে বলছে যে না ভাইয়া এরকম কেউ বের হয়নি, একজনই বের হয়েছে, দেখছে বাট একজনই বেরোছে, পিছনে কোনো মেয়ে বসা ছিল না। তখন আমি আরো কনফার্ম হই। তো এরপর থেকে আমি অ্যাক্ট করতে থাকি ওর সাথে এইটা ধরার জন্য। এই ল্যাপটপের কাহিনীটার পরে আরো টোটালি শিওর হয়ে যাই। হ্যাঁ, এরপরে সে আমার কাছে অনেক কান্নাকাটি, অনেক পা ধরে পর্যন্ত ক্ষমা চাওয়া, এবং তার মেজো বোন যে সেও আমার মানে পারলে পা ধরে যে ভাইয়া ক্ষমা চেয়ে কি বলছে? যে সে থাকতে চায়। ক্ষমা চেয়ে বলতেছে যে আসলে আমি এরকম করছি, আমি তোমাকে কখনো হারাইতে চাই নাই, একটা ভয় কাজ করছে আমার ভিতরে, আমি তোমাদের কি কমিটমেন্টে যাওয়ার প্ল্যান ছিল, রাইট? কোনটা ওদের সাথে নেই বৈবাহিক সম্পর্কে নাকি অলরেডি? না, এই ধরনের কোনো কিছুই তখনও ছিল না। আমি তো তখন যখন আস্তে আস্তে বুঝতে পারি তখন হচ্ছে কিন্তু- তাকে ধরার একটা না, তা ইয়াতে বুঝলাম, বাট কোন সময় কি কমিটমেন্ট করেছিলে তুমি, বা ও এরকম স্বপ্নের মধ্যে ছিল তো না? হ্যাঁ ছিল তুমি কমিটমেন্ট করনি? ছিল, আমি বলছি করবো, যখন সময় হবে করবো, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ সেই কারণেই ওর এত কান্নাকাটি বা কষ্ট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপর? কান্নাকাটি কষ্ট সে একদম মানে আকাশ পাতাল এক করে ফেলছে, হুম। সে আমাকে ছাড়া থাকতেই পারবে না। তো আমি তখন একটা জিনিস আমার মাথায় চিন্তা করলাম যে না, আজকে যদি আমি এইভাবে চলে যাই, এখানে আরো কিছু আছে এখানে মাঝখানে, পুরোপুরি যাওয়া হবে না। হ্যাঁ পুরোপুরি যাওয়া হবে না, সে আবার আসবে আমাকে নক দিবে, আমিও দেখা গেছে যে ইমোশনালি বা মোহতে পড়ে আমি কিছু একটা ইয়ে শেষটা করে দেখতে ফেলবো। হ্যাঁ, চাচ্ছিলেন। আমি এটা শেষটা কথা সেটা দেখতেছিলাম। ওই সময় আমি ওকে নক দিই, সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্টের দিকে মনে হয় না? হ্যাঁ, আমার বাড়ি- কতদিন পর? হ্যাঁ, ওর বার্থডে ডিসেম্বরের 4 তারিখ। এরপরে হচ্ছে আমি 2-3 দিন পরে আমি ফোন দিই কতদিন পর কথা হচ্ছে? ওর সাথে। হুম। ওর সাথে তখন মাত্র 2 মাস পরে কথা হচ্ছে আর কি। Okay. আচ্ছা। অনলি এটা হচ্ছে 2 মাসের কাহিনী। 2 মাস পরে কথা হচ্ছে। এরপরে আমি ওকে বললাম যে দেখো এত কিছু হয়েছে, ও তো অনেক রাগ আমার উপরে। আমি বললাম আই নিড ইউর হেল্প, ঠিক আছে, আমার কিছু হেল্প দরকার। তো ও এতটাই বেশি আসলে রাগ ছিল যে আমার কোনো কথাই ওর কানে আসতেছিল না, মাথায় ঢুকতেছিল না। তা আমি একসময় আমার মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে যাও, তোমার হেল্প লাগবে না। পরে আমি চিন্তা করতে থাকি যে না, এইটাকে আমি এমন ভাবেই ধরবো, এখন থেকে যা হবে সবকিছু কিন্তু প্ল্যান ওয়াইজ হবে। এখন আমি এমন ভাবে ওকে ধরবো যে আমি যাতে নিজে বলতে পারি যে হ্যাঁ আমি ভুল ছিলাম, আমি ভুল শুধরাই আমি আসছি। হুম। তো পরে হচ্ছে এইভাবে আমি আস্তে আস্তে ওর সাথে আগাই। আবারও ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমি জানতে চাই কেন এটা হয়েছে। ও বলছে আমি তোমাকে হারাইতে চাইনি, যার কারণে আমি এভাবে মিথ্যা দিনের পর দিন বলে গেছি। হ্যাঁ, ও আমার কাজিন হয়, আমরা একসাথেই থাকি, কিন্তু আমি এই রুমটাতে থাকি না, ওই রুমে একাই থাকে। ওই রুমটাতে আমি আমার সিস্টারদের সাথে নিচে থাকি। আর যদি আসে তো চক দিয়ে একটা দাগ দেয়া থাকে, ডাস্টারটা বাড়িতে থাকে। হ্যাঁ, এরকমই কিছু একটা। এইভাবে বলতেছে যে, তো এইভাবে বলতেছে যে ও এসে ওর মতো করে দরজা লাগিয়ে দেয়, আমরা আমাদের মতো করে দরজা লাগিয়ে আমরা থাকি, ঠিক আছে, কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। আমি বললাম যে তোমরা 2টা ছেলে মেয়ে একটা বাসায় রয়েছো, যখন তোমরা একসাথে এই বাসায় উঠছো তখন কি বলে উঠছো বাড়িওয়ালাকে? তোমরা ম্যারিড এটা বলে উঠছো? হ্যাঁ। আসলে কি তোমরা ম্যারিড? নো।
তাহলে আমি এখন বাড়িওয়ালার কাছে যাই, কথা বলি আমি বাড়িওয়ালার সাথে, দেখি তোমাদেরকে রাখে কিনা, তার টাকা দরকার না তার সোশ্যালিজম দরকার। তো যাই হোক, আমি আর এটা করি নাই, সে তার ভুল নাকি সে বুঝতে পারছে। আমি বললাম তাহলে যে কিন্তু জিনিস, আপনিও বাড়িওয়ালার কাছে কিভাবে যাবেন, আপনার পরিচয়টা কি? হ্যাঁ সেটাই, এটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ না আমার এত আসলে কেওয়াজ জিনিসটা আমার পছন্দ না, যার কারণে আমি যদি ওইভাবে না যে অন্যভাবে তো যেতে পারি, অন্যভাবে আমি যেতে পারি। হ্যাঁ সেটা এনিওয়েজ মূল জায়গাতে আসি আমরা। হ্যাঁ, তো এখন মনে করেন যে পরে যখন হচ্ছে লাগে আমি জিনিসগুলো বুঝতে পারলাম, বুঝতে পারার পর ধরা খাওয়ার পরে মাফটা চাইলো, ওর বোনও মাফ চাইলো যে ভাইয়া একটু ওকে ও সেমিস্টার 6 সেমিস্টার পর্যন্ত ওকে একটু টাইম দেন, ইন বিটুইন ও আরেকটা কিছু গোছায় নেবে। মানে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসবে। তো আমাকে যে লজিকটা দিচ্ছে যে হ্যাঁ আমি আসার 1.5 মাস আগে থেকে তাদের কোনো রিলেশনশিপ নাই, তারা জাস্ট যেহেতু ফ্যামিলি মানে চাস্তো ভাই বোন, দ্যাটস ওয়াই হচ্ছে লাগে তাদেরকে এইভাবে থাকতে হচ্ছে, এবং তারা বাই ফোর্স তার ফ্যামিলি থেকে যে এইভাবে থাকতে হবে, ফ্যামিলি থেকে? হ্যাঁ তার মা থেকে মোস্টলি। আমি বললাম যে একটা মা কিভাবে পারে মানে মানে বৈবাহিক সম্পর্ক ছাড়া এইভাবে থাকতে বলতে, কেউ যদি হচ্ছে না জেনে থাকে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। হ্যাঁ কিন্তু তুমি তো অবশ্যই কনসার্ন তখন এগুলো নিয়ে, তাই না? হ্যাঁ আমি তো তখন মানে আস্তে আস্তে ওই যে আমি যেটা বললাম যে না এটা এখানে শেষ না, আরো কিছু আছে এখানে। একদম সিরিয়াসলি তুমি কনসার্ন তার ব্যাপারটা নিয়ে, তাই তো? ওই সময় হুম, না, ওই সময় আমি তার থেকে আস্তে আস্তে মানে মুভ আউট করার চেষ্টা করছি। চেষ্টা করছো, তার আগে পর্যন্ত কনসার্ন ছিলে যে আসলে কি হচ্ছে, কোথায় করতেছে, সম্পর্ক হচ্ছে কিনা, আসলেই কি ওদের দূরে দূরে থেকে সম্পর্ক একটা হচ্ছে নাকি? কনফিউশন তো ছিলই। এইটা হ্যাঁ, confusion তো ছিল। ক্লিয়ারের জন্য তো সর্বোচ্চ চেষ্টা করছো তুমি। হ্যাঁ এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। ইভেন এমনও দিন গেছে যে আমি সারাদিন দাঁড়িয়ে থাকছো বাইরে, এরকম? না এরকম হয় নাই, আমি দেখলাম আমি ওকে বলতাম যে কোথায় যাচ্ছ, আমার লোকেশন লাগবে, তখন থেকে তোমার location ব্রেনের টা মধ্যে start, তাহলে হ্যাঁ। এটাই চলতো তখন? হ্যাঁ আমার লোকেশন লাগবে, তুমি কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কার সাথে যাচ্ছ, লোকেশন লাগবে। ফাইনালি কি হলো এটা তো তো হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেলে। ওই সময়ও তাকে সন্ধির মানে যে প্রয়োজনটা কোন সময়টা থেকে তোমার মাথায় ব্লিঙ্ক করা শুরু হলো? সেটা ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই কে? সন্ধি। সেটা তো অনেক আগের ঘটনা। হ্যাঁ আমি ওখান থেকেই আসলে মানে আমার ভুল যে বোঝার শুরুটা ওখান থেকে, কারণ আমার যখন যে এই সম্পর্কটা কন্টিনিউটি হচ্ছিল, দুইটা প্যারালালি চলতেছিল তখন তোমার? না সন্ধির সাথে তখন আমার কোনো যোগাযোগ নেই। না, আমাকে একটু ক্লিয়ার করো। আমি বলছি যে 9 মাস তোমাদের মধ্যে কমিউনিকেশন ছিল না, এই মেয়েটির সাথে সম্পর্ক চলা অবস্থাতে তখনও তুমি বাসাতেই ছিলে, তাই তো? সন্ধি জানতে পারো অনেক পরে, ঠিক কিনা? সবকিছু মিলিয়ে আসলে 9 মাস, এই সন্ধি চলে যাওয়া, ব্যাক করা, এই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, সবকিছু পুরো মিলিয়ে হ্যাঁ, ঘটনাটা 9 মাস। 9 মাস, কিন্তু এই যে সন্ধির সাথে থাকা অবস্থাতেও মেয়ের সাথে তোমার সম্পর্ক চলতো, তাই তো? সেটা প্রথম অবস্থায় ছিল যখন মাস? কত হ্যাঁ, মাস? সেটা 1 মাসের কাছে 20-25 তারপরে দিন হবে। সন্ধি জানতে পারে, হ্যাঁ। সন্ধি জানতে পারে যে তোমার এরকম একটা পরকীয়া সম্পর্কে তুমি জড়িয়ে পড়ছো, তাই তো? জি, তারপর কি সন্ধি চলে যায় বাসা থেকে, নাকি তখনও বাসায় ছিল? তারপর সন্ধি চলে যায় বাসা থেকে, চলে যায়। হ্যাঁ তখন তুমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো, ওটা নিয়েই তো তুমি ব্যস্ত আছো, right? হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আমার মাথা ব্লিঙ্ক করতেছে যে না আমি দুইটাই। অপরাধ করতেছি। এটা করতেছো, বাট কন্টিনিউটির মধ্যে আছো। ফিরে আসার তাগিদটা কবে অনুভব করলো? ফিরে আসার তাগিদটা এই মেয়েটা যখন ও প্রমাণিত চলে হলো। গেছে, ও বাসা থেকে যেদিন বের হয়ে গেল একবারে যে না এই বাসায় আমি আর আসবো না, আমার শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ডের বাড়িতে আমি আর কখনোই আসবো না, ঠিক তখন থেকে আসলে ব্যাপারটা মানে আমাকে না দিছে যে না এটা আসলে ঠিক কিন্তু হয়নি। উদ্যোগ তো নাওনি না, তখনও তুমি মুভ অন তখন করতেছো। আমি হ্যাঁ উদ্যোগটা নেই নেওয়ার প্রয়োজনটা কবে? তখন অনুভব আমি করলে? এই উদ্যোগটা নিইনি, কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে না ব্যাপারটা এখানে এরকম না, এই মেয়েটা যা বলতেছে সবই ফেক। হ্যাঁ এটা বুঝার পরেই হ্যাঁ ও দেখা গেছে আপনার এখানে যখন আসে তার আগে থেকে আমার ফিল হয়েছে যে না আমি ভুল করছি তো করছি, তার উপরে হচ্ছে লেগে ওকেও আমি হচ্ছে মানে সাপোর্ট করতেছি না। হ্যাঁ সবকিছু মিলে দেখা গেছে একটা আসলে হজবরল নিজেই অবস্থা। convinced ছিলেন না যে হ্যাঁ। আসলে কি করবেন। আচ্ছা, আমি মেয়ের আসলে ব্যাপারটা তো কি ক্লিয়ার করবো? হয়ে গেল, তাই না, যে মেয়েটা ভালো না, ঠিক আছে? তারপরেই কি তুমি সিদ্ধান্ত নিলে যে না আমার আসলে হ্যাঁ তারপরে আমি ওকে যখন ফোন দিই আমি বললাম যে তোমার আমার হেল্প দরকার, কারণ এই জায়গা থেকে বের হওয়ার জন্য। বাই দিস টাইম ও অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করে। ঠিক সব আছে। তোমার বন্ধু বান্ধব তার কমন ফ্রেন্ড চিনে জানে, হ্যাঁ আমার অনেকে বন্ধু অনেক বান্ধব তথ্য বা দেয়। ওই ছেলেটার বন্ধু বান্ধব সবার কাছ থেকে ও কিছু ইনফরমেশন কালেক্ট করে।
তো যাই হোক আমি এই ধরনের কথাগুলো আসলে ওর তখন বিশ্বাস করিনি। তো পরে আমি ভাবলাম যে না, আমি আরো কিছু বের করতে চাই, হ্যাঁ, আমার থেকেই বের করতে চাই, কারো থেকে শুনে না। তো দেখা গেছে যে যখন সে ওইখানে বাসার ভিতরে ধরা খাইলো এইভাবে যে না ওই ছেলেটাকে নিয়ে থাকে এইভাবে, ওর বাবা মা নাকি ফোর্স করে বলতেছে, তখন আমি বললাম যে বাবা মা কিভাবে পারে যে একটা মেয়েকে, ছেলে না হইলে বুঝতাম, মেয়েকে কিভাবে ও ছেলেকে ফোর্স এগুলো ক্লিয়ার হলে দেন ফাইনালি তুমি ডিসিশন নিলে যে এর সাথে অন্তত সম্পর্ক রাখা যায় না। ওখান থেকে বের হওয়ার জন্যই তুমি সন্দীপকে ফোন করলে এবং তার কমিউনিকেশন, তার সাথে সম্পর্ক, আস্তে আস্তে তুমি ওখান থেকে বের হও এবং সন্দীর কাছে ফিরে আসা। এটাই তো তোমার স্টোরি। না, মাঝখানে আরো কিছু ঘটনা আছে যেটা হচ্ছে আমি একেবারে ফাইনালি যখন ধরতে পারি, হ্যাঁ, এরপরও আরো কিছুদিন যাওয়ার পরে, মাসখানেক যাওয়ার পরে আমাকে দিয়ে সে ফোর্স করে আরেকটা বাসা নেওয়ার চিন্তা ভাবনা করে সে, এবং সেটা নেওয়ায় 2 বাসায় থাকবে। হ্যাঁ, সে 2 বাসায় থাকবে, তো মেনেকা টাইপের। ঠিক আছে, সে 2 বাসায় থাকবে। তো আমি তাকে এই ব্যাপারটা হেল্প করি এই কারণে যে এইবার আমি মানে ভাবতেছি যে হ্যাঁ আমি আমার প্ল্যান ওয়াইজ সাকসেস হব। হ্যাঁ, লাস্ট এখন থেকে লাস্ট 4-5 মান্থস যা ছিল সেটা আমার প্ল্যানে ছিল, জাস্ট ওকে এই পজিশন বা আজকে আমার এই জায়গায় আসার অন্তর্ভুক্ত কিন্তু এই প্ল্যানের, ঠিক আছে। না হলে এটা না হইলে হয়তো বা আমি আজকে এখানে বসতামও না। হ্যাঁ, তো আমি যখন তাকে হেল্প আউট করি যে না ঠিক আছে আমি অন্য বাসায় থাকবা, আমাকে বলা হয়েছে এইভাবে যে আমি ওই ছেলেটার সাথে সম্পর্কে নাই, এই ছেলেটা থেকে আমার বের হইতে হবে, জাস্ট আমাকে একটু সময় দাও, আমি বাসাটা চেঞ্জ করি, তাহলে দেখতে পারবে যে তাহলে আমার সাথে আর ওর আস্তে আস্তে সময় মানে সম্পর্কটা শেষ হয়ে যাবে, বা সম্পর্ক নাই, এই যে চলাচলটা সেটাও থাকবে না, ঠিক আছে। আর তোমার বউ ডিভোর্স দিয়ে দিলে আমরা 3 মাস পরে বিয়ে করবো, ঠিক আছে। আমি বললাম যে আমার বউ ডিভোর্স দিক বা না দেখ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একবার তো তুমি 5 মাস আগে ধরা খাইছো আমার কাছে, ঠিক আছে। তার উপরে হচ্ছে এলাকা তুমি এখনো যা বলো তার সবকিছুই মিথ্যা, সবকিছুই মিথ্যা। আমি বললাম ঠিক আছে ওকে, দেখি তুমি বাসায় চেঞ্জ করলে কতদিনে তুমি এটাকে ছাড়তে পারো, আমিও দেখতে চাই। তো নতুন বাসায় উঠার পরে সে এই মাসেরই মার্চ মাসেরই সে 2 তারিখে কিছু মালপত্র শিফট করে। আমি বললাম তুমি মালপত্র যে জিনিস দিয়ে, যে ট্রান্সপোর্ট দিয়ে শিফট করছো, এটা দিয়ে তো একটা পুরো বাসা শিফট করা যায়, তুমি এই 2টা জিনিসের জন্য এই ভ্যান গাড়ি ঠিক করছো? তো বলতেছে আমি আস্তে আস্তে সব করে এইভাবে নিয়ে আসবো, আমি এইভাবেই বাসা চেঞ্জ করছি, একবারে সবকিছু কখনোই নিয়ে আস্তে আস্তে নিয়ে আসবো। আর আস্তে আস্তে যদি না আনি, একবারে নিয়ে আসলে সবাই আমার বাসায় তো অলরেডি সবাই জানেই, আমার বাসায় অলরেডি সবাই জানেই তোমার কথা যে তোমার সাথে আমার রিলেশনশিপ আছে। হ্যাঁ, আর ছেলেটা তো ওর মাকে নাকি কান পড়া দিতেই থাকে যাতে ওই নতুন বাসায় না থাকে, অ্যাটলিস্ট রাতের বেলা হইলেও যাতে ওই ছেলেটার বাসায় গিয়ে থাকে, ঠিক আছে। এটা নাকি ছেলেটা তার মাকে ফোন দিয়ে, মেয়েটার মাকে ফোন দিয়ে বলতো। আমি বললাম যে এটা কতটুকু যৌক্তিক কথা আমি তো বুঝতে পারতেছি না, কি জন্য থাকতে হবে তোমার ওই বাসায়, তুমি তো বাসা এখন চেঞ্জ করছো, তোমার কেন বাসায় ওই বাসায় থাকতে হবে? বলতেছে না আসলে ছেলেটা রান্না বান্না করে না, মানে রান্না বান্না ওইভাবে নিজে করতে পারে না, তো আর বুয়া এখনো রাখে না আমাকে রান্না করতে। ঠিক আছে, রান্না যেহেতু করবা, আফটার তোমার অফিস তুমি বিকালে 4টার দিকে অফিস থেকে বের হও, এরপর তো অনেক সময় থাকে, তোমার রান্না করতে 2 ঘন্টা 3 ঘন্টা হাইস্ট, আসা যাওয়া সবকিছু মিলে 4 ঘন্টা তো লাগবে। তোমার রাতে কেন থাকতে হবে ওখানে? তুমি যদি এখান থেকে সরেই আসো, এই ছেলেটা থেকে যদি সরেই আসো, তাহলে রাতে কেন থাকতে হবে? তো বলতেছে যে না আসলে টায়ার্ড হয়ে যাই, আর তখন আসতে ইচ্ছা করে না। আসতে ইচ্ছা করে না, তোমার নিজেরই তো সদিচ্ছা নাই, এবং আমি কনফার্ম যে তোমরা 2 রুমে না, তোমরা 2জন একই রুমে থাকো। তখন আসলে রাগ করে বলতো যে না আমরা এরকম কোনো কিছু নাই, না সেই না। ইনফ্যাক্ট সে, আমি নিজ বলবো না কি বলবো সেটা আপনারাই জাজ করেন, সে তার একটা পকেট কোরআন শরীফ ছিল, ঠিক আছে, 30 পারা একটা পকেট কোরআন শরীফ ছিল, ঠিক আছে, আল্লাহ মাফ করুক। ওই কোরআন শরীফ নিয়েও সে বুকে নিয়ে সে কসম কেটে কোরআন শরীফ ধরে মাথায় ধরে সে বলতো যে না আমি এই ধরনের কোনো কাজ করি নেই। তাকে যেই ধরনের কোয়েশ্চেন আমি করতাম যে তুমি আজকে ওই ছেলের সাথে ছিলা, এটা আমি কনফার্ম না, এই যে কোরআন শরীফ ধরে বলতেছে কোরআন শরীফের কসম আমি ছিলাম না, আমাদের ভিতরে কোনো ধরনের কোনো কিছু নাই, যেটা ছিল সেটা সবই তুমি জানো, এবং এখন পর্যন্ত হচ্ছে এইভাবেই চলতেছে, আমাদের ভিতরে কোনো কিছু নেই, একটা প্রয়োজন ছাড়া কোনো কথা হয় না।
আমি জাস্ট রান্না করে আমি আমার রুমে চলে যাই ফ্রেশ হয়ে, দ্যাটস ইট। ঘুমাই, ঘুম থেকে উঠে সকালে অফিসে। যাই হোক, ফাইনালি তুমি এটা বুঝতে পারলে এবং এখান থেকে সরে আসলে, তাই তো, ওর সাথে কমিউনিকেট করে। ওর সাথে মাঝখানে আমি কমিউনিকেট করি। তো কমিউনিকেটটা এইভাবে করি যে দেখো একটু হেল্প করো, এইবার হেল্প না করলে হচ্ছে না, হেল্প করো, দেখো। হ্যাঁ, তুমি যদি এই জিনিসটা দেখো তাহলে বুঝবা যে আমি আসলে কোথায় ফেসে আছি। হ্যাঁ, এবং আমার ফেসে থাকার কারণে হচ্ছে মানে আজকে এত সব সন্ধির হেল্প এবং সেখান থেকে হ্যাঁ। সম্পর্কটা রিবিল হওয়া, তাই তো। ওকে, অনুষ্ঠান একদম শেষ প্রান্তে। ব্যাক টু ব্যাক কয়েকটা প্রশ্নের উত্তর দাও। সেটি হচ্ছে যে আজকে তোমার এখানে আসার উদ্দেশ্য কি? কনফেস করতে আসা, তাই তো? হ্যাঁ, যে আমি ভুল ছিলাম। কনফেস যেহেতু করতেই আসছো, যে কথাগুলো প্রশ্ন করব সেই জায়গাতে আমি তোমার জায়গাতে নিজেকে রেখে, এবং অনেক পুরুষ মানুষের এরকম ভাবনাগুলো কাজ করে, তাদেরকেও আমি ওই জায়গাতে রেখে কথাগুলো জিজ্ঞেস করার চেষ্টা করব। সম্ভব হলে সঠিক উত্তর দিও। কনফেস করার মানেই কিন্তু সঠিক বলতে হ্যাঁ, পারে, যাতে করে সঠিক বলবো। আরো 10 জন তাদের ভিতরটাকে রিলেট করতে পারে এবং তারাও যেন এই জিনিসগুলোর মধ্যে যদি থেকে থাকে তাহলে হয়তো কাম ব্যাক করতে পারবে। Right. এই মেয়েটা একটা ব্যভিচারী ধরনের মেয়ে, সেটা প্রমাণিত হলো। একই সঙ্গে দুইজনের সাথে সম্পর্ক কন্টিনিউ করছিল। এমনটা যদি না হতো, মেয়েটা যদি সত্যি রিলিজিয়াসলি তোমার সাথে সম্পর্কের মধ্যে থাকতো, তাহলে তো আজকে তোমাদের দুইজনের এভাবে বসাটা সম্ভব হতো না। হতো, কারণ আমি নিজেই চাইতাম না যে আমার প্রেজেন্ট রিলেশনশিপ বা আমার মানে তুমি আইনগত- দুইটাই কন্টিনিউ করার ইচ্ছা ছিল? না, দুইটাই কখনো কন্টিনিউ করার ইচ্ছে ছিল না, যেটা আমার পক্ষে সম্ভবই না। তাহলে ঠিক আছে, But আমি ওই একটা মুহূর্ত- ভুলে, হ্যাঁ, আমার এটা ছিল, যেহেতু আমি ভুল করে এখানে আসছি, এত মানুষ এটার সাথে ইনভলভ হয়ে যায়, ব্যাপারটাতে জানাজানি হয়ে যায়। এখন আমি যদি নিজে থেকে এই জিনিসটাকে কমপ্লিট না করি, আমি মুখ দিয়ে বললেও, সারাদিন চিল্লাইলেও আমার কথা কেউ মানবে না। শুনবে ঠিকই, কিন্তু কেউ মানতে চাইবে না যে আমি বলছিলাম সরে যে আসছি। মেয়েটা অনেক প্রবলেমেটিক, ব্যভিচারী ধরনের মেয়ে। স্পেশালি এর বিভিন্ন ব্যভিচারের গল্প তুমি একদম কাছ থেকে প্রমাণ পেয়েছো দেখে তোমার সরতে সহজ হয়েছে। জি। যদি মেয়েটা লক্ষ্মী টাইপের হতো, যদি মেয়েটা রিলিজিয়াসলি তোমার সংসার করার জন্য দৃঢ় প্রকল্প থাকতো, দৃঢ় প্রতিজ্ঞ থাকতো, তাহলে কি তোমার সরে আসাটা সম্ভব হতো? আমি ব্যাপারটা- সরে আসতে প্রথম থেকেই চাইছি। হ্যাঁ, স্টোরিটাকে একটু আমি রিফ্রেশ হয়ে হ্যাঁ যেত না? আমি দুইটা লাইন বলি। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি দুইটা লাইন বলি। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, প্রথমে আমি একটা মোহে পড়ে যা ভালো লাগছে আমি তাই করছি। মেয়েটা দেখতে কেমন? হটিপটি টাইপের, যে মানে আমি কিছু বলতে চাই না, ও দেখছে, ও জানে। বলো। দুজনে দেখা হয়েছে? হ্যাঁ, আমি ওদের দুজনকে ফেস টু ফেস করি আমি। আচ্ছা। হ্যাঁ, কেমন দেখতে? আমি যখন মানে ওকে নিয়ে মানে ওই মেয়েটাকে ধরার জন্যই আমাকে নিয়ে সে যাবে, তারপরে দিন সকালবেলা যে না, সন্ধ্যে এই বলুক, পিছনে বলুক, মেয়েটা দেখতে কেমন? বলো। তোমার দৃষ্টিতে কেমন ছিল ও যখন রান্না বান্না করতো তোমার উপস্থিত? আমি যদি সন্ধ্যের সাথে আসলে কম্পেয়ার হয় না। খাবার না, ওর সাথে কম্পেয়ার করার জন্য বলিনি, ওর বর্ণনা শুনছি। তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, হ্যাঁ, দেন তুমি একটু বিছানে গা এলিয়ে দিয়ে ঘুমালে, যে ঘুমানোর কথা বললে, ও রেডি হচ্ছে, চুলের গন্ধ নাকে এসে লাগতেছে তোমার, মানে চুল আঁচড়ানোর সময় একটা স্মেল যায় না, সবার চলে যায় কি কিরে? এই যে ফিল গুলো, মানে কেমন দেখতে তুমি তাকে? এত কিছু ফিল হয়েছে কিনা তা জানি না। বাট দেখতে কেমন, বর্ণনা যদি দাও। হ্যাঁ, দেখতে চলে আর কি। একটু ক্রেজি লুকিং টাইপের নাকি একটু কিউটি পাই সে টাইপ? চায় যে তাকে একটু হটি দেখায়। হ্যাঁ, সিলেক্টিভ টাইপ দেখায়, সে চায়। ওকে, মানে কিউটি পাই এরকম না, না। একটু হটি টাইপ। ওকে ওকে, সে চায় সে তার নিজেকে একটু সিলেক্টিভ লুকে সবার সামনেই প্রেজেন্ট করে। আচ্ছা, ওর গেট আপ, নট অনলি মি বা তার ফ্যামিলি সবার সামনে সামনে অ্যাপিয়ারেন্সটাই ওই হ্যাঁ, টাইপের, appearance-টা কথাবার্তা, এরকম, অ্যাটিটিউড attitude সবকিছু। এবং পোশাক পরিচ্ছদ ওরকম। পোশাক পরিচ্ছদ নরমাল থাকলেও আমি জানি না আসলে কেন ওর attitude এরকম। হ্যাঁ, ওর অ্যাটিটিউডটা এরকম, মানে সবাই বুঝতে পারে। তুমি কেমন ওই যে- মোহটার তীব্রতা কেমন ছিল? মানে সন্ধির কথা, সত্যি কথাটাই বলো, যেহেতু কনফেস করতেছো, তোমার সত্য
জন্ম নেওয়া সন্তানের হ্যাঁ, কথা। একটা সময় আমি যে বললাম না প্রথমে ভুলে যে থাকা আমাকে যায় কি, থাকে কি? sympathy আমি এখন ভুলে থাকতে পারি। তুমি কি কোনো যে মুহূর্তে কথাটা বলতেছো এই মুহূর্তের মধ্যে দিয়ে কিন্তু যারা প্রোগ্রাম শুনতেছে অনেকেই যাচ্ছে, হ্যাঁ, তুমি কি জানো এটা? হতে পারে। আমি স্টার্টিং এ বলেছি যে এটা একটা মানে মানে কি বলবো, একটা কুত্তা টাইপের একটা ফিতরাত পুরুষের মধ্যে আছে। এরা শুধু ছুকছুক ছুকছুক করে বেড়ায়। আমি সহ বলতেছি, কিন্তু কেউ ধরা খায়, কেউ খায় না, কেউ করতে যাচ্ছে, কেউ যায় না, কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে বেশিরভাগ পুরুষই থাকে। এই যে যে কথাগুলো বলতেছো, এইরকম এই গল্পটা যারা এখন শুনতেছে তাদের অনেকেরই কিন্তু কমন পড়তেছে, রে আমিও তো এরকম করি। হ্যাঁ, তো ওই সময়টাতে কি ওই মিস করার ব্যাপারটা ছিল সন্ধির এবং তোমার সদ্য জন্ম নেওয়া সন্তান? অবশ্যই ছিল, এটা আমি ফিল করতাম। কি করতে? যেমন দেখো, একদিকে ও চুল আঁচড়াচ্ছে, ওর আদা তো খুব খাতরানাক ছিল, যেমনটা তোমার কথাতে বুঝেছি। আমি এর একটু মাঝখানে বাঁকা সন্ধির করে সাথে এভাবে যোগাযোগ তাকাচ্ছে। করি নাই ভাইয়া, ব্যাপারটা এরকম না। সন্ধির সাথে আমার না, ইনস্টাগ্রামে যোগাযোগ 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 থাকছে, বাট হ্যাঁ। কতটুকু তুমি ওই জায়গাটাকে ভুলে থাকতে পারতে ওর ওর ওই মোহতে? আসলে কি ভুলে থাকা একটা পরিপূর্ণ সময় হয়ে যেত? মোহটা আর মোহ থাকে না। কত মোহটা মানে কি তখন- এটা চলতে চলতে একটা সময় কেটে যায়, তখন শুধু ওই দিকে তখন মন পড়ে থাকে? ব্যাপারটা কি এরকম, নাকি অপরাধ বোধের কারণে মাঝে সাঝে মনে পড়তো? অপরাধ বোধটা বেশি কাজ করতো। পুরো যে দস্তুর কি ভুলে থাকা যেত? সন্তান, নিজের বউ, না। এগুলোকে এদেরকে কখনোই ভুলে থাকা যেত না, পুরোপুরি যেত না? কখনোই না। তুমি ওর খাবার তো রান্না বান্না করে তোমাকে খাইয়ে দিচ্ছে, রাইট? হ্যাঁ, আমিও রান্না করতে পারতাম। তুমিও রান্না করতে পারো, দেন একসাথে খাচ্ছ, তোমরা একসাথে ঘুরতে যাচ্ছ, একসাথে খুব রোমান্টিক সময় কাটাচ্ছ, কিন্তু ব্রেনে কি সবসময় ব্লিঙ্ক করতো, নাকি মাঝে সাঝে এসে এলোমেলো করে দিয়ে যেত তোমাকে? এলোমেলো করাটা খুব স্বাভাবিক আমার কাছে মনে হয়, যে ওইভাবে চলতে চলতে হঠাৎ তুমি ব্ল্যাঙ্ক হয়ে যেতে, এরকম হইতো? এরকমই তো, হ্যাঁ। দেখা গেছে যে আমরা বের হয়েছি বা কিছু একটা করতেছি, তখন ওর কথা আমার মনে আসতো যে আজকে এই জায়গাটা ওর থাকার কথা, এর না। ঠিক আছে, আমি ওই যে তখন বলতে মানে কি বলে এটা, নিজেকে নিজে বলতাম ওটা কি যে পুরো আসলে আমি কি দস্তুর করতেছি। এনজয় করা যায় ওই মোহর যে সময়টা? না, আমি এটা ওইটা বুঝবার তখন- চেষ্টা করছি, না, ওইটা তখন কারণ যারা কখনোই- শুনতেছে অনেকে কিন্তু রিলেট করতেছে, আরে ভাই আমি তো ওই পরিস্থিতির ভিতর দিয়ে আসলেই কখনোই কি এনজয় কখনোই করা না, যায়? কখনোই এনজয় করা যায় না। কতটুকু ভালো লাগা দিতে পারে ওই মোহটা? না হলে ট্রাই করে দেখতে অনেকে। সত্যি কথা বলো, ওইটা ভালো লাগা আসলে থাকলে তাই ভালো বলো। লাগার পর্যায়ে আসেই না। আপনি যদি মানে পিশাচ না হন তাহলে আসবে না। বাট নরমালি কি হয়, মেয়ে কিন্তু খুব অ্যাট্রাকটিভ, খেয়াল রাখো। দারুণ একটা পরিচ্ছন্ন একটা সার্কামস্টেন্স তোমাকে দিয়ে দিয়েছে তোমার লাইফটাকে এক্সপ্লোর করা, রাইট? মাস্তি করার, ওটা তো মাস্তি। পুরা পুরা এনভায়রনমেন্ট কিন্তু রেডি, সব রেডি, সব ready। তুমি চাইলেই মনের মতো করে এক্সপ্লোর করতে পারো। তারপর কি পুরো দোস্ত এনজয় করতে পারতে না? হ্যাঁ, ব্রেনে কি পিছুটান কাজ করতো? ব্রেনের সাথে মনে পিছুটানটা কি বেশি। অপরাধ বোধ থেকে? অপরাধ বোধ থেকে। ঠিক এনজয় করতে পারতে না? অস্থির অস্থির লাগতো? অবশ্যই। নাকি তখন সত্যি ভুলে থাকা যেত? না, ভুলে থাকার মতো কোনো সিচুয়েশনস এমন ক্রিয়েট হয়নি যে পুরোপূর্ণভাবে ভুলে থাকা যেত আমার না? ছেলেকে আমার ওয়াইফকে ভুলে থাকবো, ভুলে থাকা যেত না, অবশ্যই না। বাট ওদের কষ্টটাকে, যেমন এটার জন্য একটা পিছনে রিজন আছে, যেহেতু ও বলতো যে ওর মুড সুইং করতো ওই সময় আফটার বার্থ, মানে বাচ্চা জন্মের পরে। ওর বিহেভিয়ার তখন খুব বেশি ভালো ছিল না, যে ধরনের বিহেভ তুমি কখনোই নিতে পারো না, বরাবরই ও বলেছে, তুমিও বলেছো। তখন নিজের ভালো লাগার কারণে হলেও ওই মেয়েটির সাথে আরো একটু বেশি করে জড়িয়ে পড়েছিলে, তাই তো? কিন্তু মনে কি এনজয়টা, মানে সবচেয়ে বড় কথা তো ওই মাস্তি টাইমটাকে এনজয় করা, পরিপূর্ণভাবে এনজয়টা হতো না, তাই তো? সব মুহূর্তে এনজয়টা পরিপূর্ণ হতো না, কখনোই না। বুঝো? একটা কিন্তু কম বয়সী একটা এই কেবলই হলো এরকম, মানে তাও এনজয় হতো না পরিপূর্ণভাবে। হতো না কখনোই। ব্রেনে ও জায়গা করে বসে আছে তখনও, ব্রেনে মনে সবকিছু ছিল। কুটকুট কুটকুট করতেছে বাচ্চা এবং বাচ্চার মা। হ্যাঁ, আমার বাচ্চার ছবিটা যখন আমি দেখতাম তখন আমার চোখ দিয়ে পানি পড়তো। এইভাবে আসলেই কি ভালো থাকা যায়? এবং এইভাবে সত্যি কে কবে ভালো থেকেছে সেগুলো মুখে না বললে ওর কল্যাণে এরকম একটা পরিস্থিতি দেখবার সুযোগ হলো, যে ও যদি এভাবে কনফেস না করতো তাহলে হয়তো অনেকে আমরা যারা করি সাহস নাই, অনেকেরই সৎসাহস নাই, আমাদের তো নাই, বহু মানুষেরই নাই, যে হ্যাঁ আমি অন্যায় করেছি, ভুল করেছি, প্রেক্ষিতটা এমন ছিল, ভুল করে ভুলের মাত্রাটা এতখানি পর্যন্ত ব্যাপৃত ছিল। এত ডিটেলিং করে বলার সৎসাহস খুব কম মানুষের মধ্যেই থাকে। সেজন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। তবে এই জিনিসটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যেই এক্স্যাক্টলি যে মুহূর্তে এই ঘটনাটা শেয়ার করলো, ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনার মধ্যে কিন্তু আমরা অনেকেই আছি। কারণ
ওই যে বললাম যে আজকে যে সম্পর্কগুলো টিকতেছে না, প্রতি ঘন্টাতে হান্ড্রেডস অফ থাউজেন্ডস সম্পর্ক সেপারেটেড হয়ে যাচ্ছে, পিছনে বড় রিজন হিসাবে আসছে কিন্তু এই পরকীয়া বা পরনারী বা পরপুরুষে আসক্তি। তো এইভাবে কি আদৌ ভালো থাকা যায়, তার বর্ণনা আমি ডিটেলে শুনবার চেষ্টা করেছিলাম। তো বলতেছে যে সব পরিস্থিতিতে সবই করতেছি ঠিক আছে, ওর কাছ থেকে নিজেকে হয়তো আমি আপাত দৃষ্টিতে সরিয়ে রেখেছি নিজের বউ আর বাচ্চার কাছ থেকে, কিন্তু পরিপূর্ণভাবে মন থেকে এটা সরিয়ে রাখা যায় না এবং এটাকে সেইভাবে উপভোগ করাও যায় না যেমনটা মিথুন বলছিল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আজকে অনুষ্ঠানটা একদম শেষ মুহূর্তে, আর 2 মিনিট সময় হয়তো বেশি পার করতে চায় না, আমি সন্ধিকে একটু চাই যে আমাদের মাঝখানে একটু আসুক। সন্ধি, কাম। সন্ধিকে হেডফোনটা দাও। আচ্ছা সন্ধি, আজকের তারিখে সন্ধি অনেকেই পারে না, অনেকেই পারে না। অনেকের পক্ষে সম্ভব হয় না। শুধুই কি ওই ছেলেটাকে অসম্ভব ভালোবাসার কারণে, আর তোমার সন্তানের বাবা, সন্তানটা যেন বাবা হারা না হয়, ব্রোকেন ফ্যামিলিতে বড় না হয়। বোন আমার কত কষ্ট মেনে নিয়েছ, ওরে যেমনি যাই দেখাও না কেন, যত অভিনয় করো না কেন, মা তোর ভেতরে ফালা ফালা হয়ে গেছে, তোর কলিজার মধ্যে পুরো কষ্টের দাগ পড়ে গেছে। এটা খুবই নর্মাল। একটা দুইটা দিন না, দিনের পর দিন তো পৃথিবীর সবচেয়ে প্রিয়তম মানুষটাকে শেয়ার করতে হয়েছে একটা ব্যভিচারী, নোংরা, একটা প্রজকটারের প্রজরাও ভালো রে, ওরা শুধুই শরীর দেয়, মন কখনো দেয় না, দিলে জান দিয়ে দেয়। আমি একটা ডকুমেন্টারি করেছিলাম যেখানে বলতে শুনেছিলাম একটা প্রজকে, আমার হাত থেকে আজকে গ্লাস পড়ে গেছে, আমার রতন মনে হয় আসবে। যে মহব্বত আর টান তার রতনের প্রতি দেখেছিলাম, তাতে আমি বুঝেছিলাম যে 1000টা খরিদ্দার তার কাছে আসলেও রতনের ভালোবাসাটা ওই মেয়েটার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই মেয়েগুলো তার চাইতেও মারাত্মক। যে মেয়ে তোর সংসারে আগুন লাগিয়েছে, আর তোর বর যার ভালোবাসায় পাগল হয়েছে। আমি একটা টাইম এটাও তাকে আমি মিথুনকে বলছিলাম যে তুমি যদি ওর সাথে হ্যাপি থাকো থাকো, কিন্তু তুমি যখন যে মুহূর্তে আমার কাছে আসবা, আমি সেই মুহূর্তে মাইনা নিব, কিন্তু তাও তুমি সব শেষ করে দিয়ে আসো। তাও আমি তোমাকে চাই। আমরা চাই না মিথুন ভবিষ্যতে হাজারো লক্ষ মানুষের সামনে আজকে কথা বলার পর যদি সামান্যতম ভুল করে, এই ভুলের কোনো ক্ষমা থাকা উচিত না। এবং আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা জজবার শক্তি দেয় আমার ভোটারে, চোখ দিয়ে পানি না, চোখ থেকে যেন আগুন ঠিকরে বের হয়। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যেন তার কাছে হয় মিথুন। কিন্তু যে স্যাক্রিফাইস গুলো বোন তুই করেছিস, যে ভাবনা থেকে জীবনটাকে তুই দেখেছিস, তোর ভালোবাসার মানুষকে কালিমাগুলোকে সরিয়ে দিয়ে আবারও পবিত্রতম করে তোর মনের মধ্যে জায়গা দিয়েছিস, তোর ঔরসে জন্ম নেওয়া তোদের সন্তান যেন তার বাবা হারা না হয়, তার জন্য যে বড়াপ্পান তুই দেখিয়েছিস, সেটার জন্য অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা, অনেক সম্মান। বাট এটা তুই যতই অভিনয় করে হোক, না কষ্ট পাইনি বুঝতে দেওয়ার চেষ্টা কর তোর প্রিয়তম এই মানুষটিকে। এটা বুঝতে বেশি বুদ্ধি লাগে না। যার গোটা পৃথিবী জুড়ে আছে মিথুন, সেই মিথুনকে আরেকটা ব্যভিচারী, নোংরা, যৌনদাসী টাইপের একটা মেয়ের সাথে শেয়ার করতে, একটা লক্ষ্মীমন্ত একটা মেয়ের, অসম্ভব সংসারী একটা মেয়ের, স্বামীর জন্য পাগল প্রায় একটা মেয়ের কি পরিমাণ কষ্ট হতে পারে, এটা বুঝতে বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো ধৈর্যশীল, তোর মতো লক্ষ্মীমন্ত মেয়ে কত বেশি পৃথিবীতে পাঠাবেন। যদি সত্যি বেশি বেশি পৃথিবীতে আসতে থাকে, তাহলে সেপারেশনের এই পরিমাণ এবং সংখ্যা অনেক বেশি কমে যাবে। এবং মিথুনকে আমি কৃতজ্ঞতা জানাই যে মিথুন যা করেছে কোনো কিছুর মধ্যে হাইড অ্যান্ড সিকের গল্পে যায়নি, স্ট্রেট বলেছে আমি অন্যায় করেছি।
আমি যেদিন থেকে এই সম্পর্কের মধ্যে জড়িয়েছি সেদিন থেকে আমি জানি যে আমি অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়েছি। তবে এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে আমাদের পারিবারিক সম্পর্কটা যে টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছিল, স্পেশালি তার অ্যাটিটিউড, যেটা আমাকে হয়তো পরোক্ষভাবে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। ইট ডাজন্ট মিন যে পরিস্থিতি যাই হোক না কেন তার জন্য আমাকে অ্যাডিকশনের মধ্যে যাইতে হবে অথবা কোনো নারীতে আসক্ত হতে হবে। এটা কোনো সমাধানের পন্থা কখনোই হতে পারে না। যা হয়েছে তা হয়েছে, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন কোনোভাবেই আর না হয়। এবং তার এই সৎসাহস এবং কলিজার জোর অবশ্যই আছে, যে কারণে মিথুন সমস্ত কিছু অ্যাকনলেজ করার ক্ষমতা এবং সাহস দেখিয়েছে মিডিয়াতে এসে। আমার বিশ্বাস এই ঘটনার পুনরাবৃত্তি এই জন্মে আমাদেরকে আর দেখতে হবে না। যদি দেখতে হয়, মিথুন যে কথাটা বলতেছিল সে কথাটা আমি সত্য ধরে নিতে পারবো না যে নামাজ কালাম মানি আর পড়ি আর না পড়ি, আল্লাহর দেয়া যাহা কামগুলো মানি আর না মানি, আমি অসম্ভব রকমের আস্তিক মানুষ। আল্লাহ এবং মরণ ভীতি, আল্লাহ প্রীতি আমার মধ্যে চরমভাবে কাজ করে। মিনিমাম যদি কাজ করে থাকে, একই ঘটনার পুনরাবৃত্তি এই ছেলেটির মাধ্যমে আর ঘটুক, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বরদাস্ত করা যায় না। এই মেয়েটির কষ্টের কারণ আর কোনোভাবে ঘোক, সেটাও আমরা অবশ্যই আর কোনোভাবে আশা করতে পারবো না। তারপরেও বহুভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে মুহূর্তে পরকীয়ার হাত ধরে বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় মিথুন যে ট্যাবু ভেঙেছে এই সমাজে, লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে থেকে সাহস করেছে কথা বলার যে আমি অন্যায় করেছি, ভুলগুলো এইভাবে ঘটেছে, ভুলের মধ্যে যখন ছিলাম তখন আমার মনের মধ্যে এগুলো কাজ করেছে, দিন শেষে আমার ভালো থাকতে গেছি, আমার বউ বাচ্চাকে ছেড়ে কিন্তু ভালো থাকা হয়নি, বেশি বেশি করে আরো খালি হয়ে গেছি, কষ্টে আমার পাজর ভেঙে গেছে, তাই আবার ফিরে আসা এবং এখন আমি সবকিছু ভুলে গিয়ে সবকিছু বাদ দিয়ে ভালো আছি। এবং এটা তো সত্যি যে ওভারনাইট এই কষ্টের জিনিস না আমার এই বোন তার ভেতর থেকে দূর হবে, না তোমার মধ্যে থেকে অপরাধবোধ দূর হবে। মৃত্যুতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছু মনে পড়ুক আর না পড়ুক, হয়তো সন্তানের কথা মনে পড়বে, প্রিয় মানুষটির কথা মনে পড়লে পড়তেও পারে, আর পাপের কথা সবার আগে মনে পড়বে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে মা পুত্রে ভুল ছিল, বহু ক্ষমা চেয়েছি, আরেকবার ক্ষমা করে দাও। সো 5 দিনের ডিফারেন্ট কোনো মানুষের হাতে রান্না খাওয়া, 5 দিনের জন্য অন্য কারোর ভালোবাসা আতিশয্য নেওয়া, সেটার যদি সারা জীবনের কান্না আর কষ্টের কারণ হতে পারে, তাহলে সেই সেক্স, সেই ভালোবাসা, সেই মহব্বত আর সেই ইশক আর সেই মাস্তির প্রতি লানত, সেটাকে কোনোভাবে কন্ট্রোল করাটাই মনে হয় আমাদের জন্য শ্রেয় বলে আমি মনে করি। অনুষ্ঠান শেষ করছি দারুণ শ্রদ্ধা রেখে এবং অনুষ্ঠান শেষ করছি প্রচন্ড রকমের প্রার্থনা রেখে। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ ব্লেসিং দেখে এই দম্পতিকে। আমাদের এই ভালোবাসার বাংলাদেশ আজ সত্যি গর্বিত। 5 মাস আগে শুধুই কান্না করে যাওয়া, অসম্ভব দীর্ঘ নিঃশ্বাস ফেলা এই সন্ধি নামের মেয়েটি আজ তার স্বামীকে ফিরে পেয়েছে। সেদিনও আমরা চেষ্টা করেছিলাম সন্ধির ভালোবাসার মানুষের মিথুনের সাথে ফোনে কথা বলে এটাকে কিভাবে রিবিল্ড করা যায়। আজ ভালোবাসার বাংলাদেশ সাক্ষী হয়েছে তাদের ভালোবাসার দারুণ এক উপলক্ষকে সামনে থেকে এক্সপেরিয়েন্স করার। রাব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা, দারুণ ভালোবাসার মানুষ হিসেবে তারাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাদের সন্তান দারুণ ভালোভাবে মানুষ হোক এবং গর্ব করুক তাদের বাবা মাকে নিয়ে। আর আমরা চাই আমাদের মতো সন্ধির মতো, আমার এই বোনের মতো আরো মেয়ে, আরো ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে জন্ম নেয়, স্পেশালি বাংলাদেশে। তবে এই বাংলাদেশ হবে সত্যিকারের ভালোবাসার বাংলাদেশ। অনেক দোয়া, অনেক ভালোবাসা সবার জন্য। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমরা তো অনুষ্ঠান শেষ করছি, আজকের ভালোবাসার বাংলাদেশ শেষ করছি। শেষ করে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, ফিরে আসার গল্পগুলো এরকমই হোক, ফিরে আসাগুলো এরকমই ক্লিন আর এরকমই সুন্দর হোক। সো ভালোবাসার বাংলাদেশ থেকে আজ বিদায় নিচ্ছি। বেশি বেশি করে শুনতে থাকুন ঢাকা FM 90.4 এবং আমাদেরকেও ভালোবাসতে থাকুন, আমরা তো আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।